একটি ক্লাসের মাধ্যমে উচ্চতর গণিতের 12 অধ্যায় ভাইয়া সম্পূর্ণ কভার। এবং আজকে ভাইয়া তোমাদেরকে ফার্স্টে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। ভাইয়া তুমি যদি আজকের এই ক্লাসটা করো তাহলে তুমি দেখবা যে এই অধ্যায়টা তোমার কাছে কতটা সহজ লাগে। তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু আমাকে বলেছো যে ভাইয়া এই সমতলীয় ভেক্টরের উপর একটা ক্লাস নেন, ভাইয়া এই অধ্যায়টা এতটা কেন কঠিন লাগে। দেখো, এই অধ্যায়টা তুমি যদি পারতে চাও আগে তোমার কিছু বেসিক ভালোভাবে খাইতে হবে, একেবারে এমন খাওয়া খাইতে হবে যাতে করে ওই বেসিকটা তোমার মন থেকে, তোমার ভিতর থেকে যেন ভুলে না যাও। আমার কথা বুঝতে পেরেছো? সো ফার্স্টে আমি তোমাকে বেসিকটা এমন ভাবে শিখাবো, তুমি দেখবা বেসিকে আমি যা শিখাচ্ছি সেগুলোই তোমার এমসিকিউতে, সেগুলোই তোমার সৃজনশীলে, সেগুলোই তুমি দেখবা সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিছে। ওকে, এবং ভাইয়া তো তোমাদেরকে ফার্স্টে যখন আমি বেসিকটা শিখাবো, বেসিক শিখানোর পরে দেখো তোমাদের জন্য আমি কতগুলা এমসিকিউ এখানে তুলেছি। ওভারঅল আমি যদি বলি টোটাল এইখানে কতগুলো টাইপ আছে, এখানে মোটামুটি ভাইয়া 4 টাইপের এমসিকিউ আছে। সো তুমি যদি এই 4টা টাইপের এমসিকিউ শিখো দেখবা এই অধ্যায়ের সবকিছু ভাইয়া পানি পানি। এবং ফার্স্টের দিকে আমি তোমাদেরকে আগে টাইপ ভিত্তিক সৃজনশীল শিখাবো, বিকজ তোমরা কিন্তু জানো আমি কিন্তু টাইপ ছাড়া কোনো কিছুই করাই না। টাইপ ভিত্তিক সৃজনশীল, টাইপ ভিত্তিক এমসিকিউ, অল ওভার ভাইয়া সবকিছু। এখানে আমি যদি বলি টোটাল ভাইয়া 5 টাইপের সৃজনশীল আছে। তুমি এই 5 টাইপের সৃজনশীল আগে শিখবা, এবার তুমি সৃজনশীল করবা, দেখবা সবকিছু ভাইয়া তোমার কাছে পানির মতো ইজি লাগতেছে। ওকে, তাহলে ফার্স্টে আমি তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো, আগে আমি ফার্স্টে তোমাদেরকে কি শিখাবো, বেসিকটা শিখাবো। দেখো, তো প্রথমে তোমার জানতে হবে ভাইয়া স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তোমরা কিন্তু এটা পড়েছো সবাই কম বেশি, যে ভাইয়া স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। যেমন তোমাদের পদার্থবিজ্ঞানের আমি গতি অধ্যায়ের ক্লাস নিছি না, তোমরা কিন্তু সবাই ক্লাসটা কিন্তু দেখেছো, রাইট? ওই ক্লাসে কিন্তু আমি বলেছিলাম স্কেলার রাশির জন্য কি দরকার। স্কেলার রাশির জন্য ভাইয়া শুধু মানের প্রয়োজন, বাট দিক লাগে না। বাট ভেক্টর রাশির জন্য মানও লাগে, দিকও লাগে। আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলাম। ধরো সাপোজ তোমার বাসা হচ্ছে কিন্তু এখানে, আর তোমার স্কুল হচ্ছে কিন্তু ভাইয়া এখানে। তুমি তোমার এই যে স্কুলে তুমি কিভাবে যাবা, তুমি যদি বলো যে ভাইয়া আমি স্কুলে আমি সোজাসুজি না গিয়ে আমি একটু বাঁকা হয়ে এইভাবে কিন্তু আমি যেতে চাই, কেন? কারণ এইখানে আমার এক বন্ধুর বাসা আছে, তার সাথে মিট করে তারপর আমি কিন্তু যাব। আবার তুমি ইচ্ছা করলে কিন্তু একেবারে সোজাও কিন্তু ভাইয়া যেতে পারো, রাইট? এই যে সোজা যে গেছো, বা আমি তোমাকে বললাম এই একেবারে সোজা স্কুলে যা, তার মানে কি এখানে মানও আছে, দিকও আছে। তাহলে এই যে সোজাসুজি যেটা গেলা, এটাকে আমরা বলতে পারি ভাইয়া ভেক্টর। এটাকে আমরা বলতে পারি ভাইয়া কি রাশি? ভেক্টর রাশি। কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি। আর তুমি যে এই যে ঘুইরা ফিরা তোমার বন্ধুদের সাথে আড্ডা দিয়া তারপর যে স্কুলে গেলা, তাহলে এটাকে বলা হয় ভাইয়া তোমার স্কেলার রাশি। এটাকে আমরা বলতে পারি ভাইয়া, এই যে রাশিটাকে আমরা কিন্তু বলতে পারি এটা এক্স্যাক্টলি এখানে তোমার হচ্ছে কিন্তু এই জায়গাতে দূরত্ব বুঝায়, দূরত্ব এবং দ্রুতির যে খেলাটা, সো এটা মেইনলি কিন্তু বোঝায় এটা একটা স্কেলার রাশি। এটা মেইনলি স্কেলার, কারণ স্কেলার রাশির ক্ষেত্রে আমরা জানি যে ভাইয়া শুধু মানের দরকার, কোনো দিক বলা থাকবে না। তোমাকে আমি যদি বলি যে এই তুমি একেবারে এই বাসা থেকে সোজা স্কুলে যাবা, ডানে বামে কোনো দিকে যাইতে পারবে না, একেবারে স্ট্রেট। যদি আমি এভাবে বলি, আমার কথাটা যদি এভাবে থাকে, তার মানে তোমার বুঝতে হবে এটা একটা ভেক্টর রাশি। কারণ ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা জানি মানও থাকে এবং দিক বলা থাকে যে কোন দিকে যেতে হবে। তো আমাদের পুরো খেলাটাই কিন্তু ভাইয়া সমতলীয় ভেক্টর। যেহেতু তুমি চ্যাপ্টারের নামটা দেখতে পারতেছো কি ভাইয়া, সমতলীয় ভেক্টর, তার মানে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে যে ভেক্টর রাশি। মেইনলি তোমার জানতে হবে ভাইয়া ভেক্টর রাশি সম্পর্কে। ওকে, তাহলে তুমি এটা বুঝলা, তুমি এই জিনিসটা জানলা যে ভাইয়া ভেক্টরের ক্ষেত্রে তোমার কি কি লাগে বলো তো? তোমার মানও লাগে, প্লাস তোমার কিন্তু ভাইয়া দিকও লাগে। একটু ভাইয়া মাথায় রাখবা, তোমার মানও লাগে এবং এছাড়াও ভাইয়া তোমার কি লাগে? দিকও লাগে। ক্লিয়ার? এখন এই সমতলীয় ভেক্টর এই চ্যাপ্টারে যেহেতু তুমি আসছো, এখন কিছু নতুন কিছু শিখতে পারবা, যেটা কিন্তু তোমাকে ইন্টারমিডিয়েটে হেল্প করবে ফিজিক্সে। কিরকম? ভেক্টরকে কিভাবে প্রকাশ করে জানো? ভেক্টরকে কিন্তু ভাইয়া একটা তীর চিহ্ন, আমি যদি তোমাকে দেখাই, একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে। এই যে দেখো, এটা কিন্তু একটা ভেক্টরে কিন্তু এইভাবেই প্রকাশ করে। এটা কিন্তু ভেক্টরের একটা চিহ্ন ভাইয়া, বুঝছো? ভেক্টরকে কিন্তু এইভাবে প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি ফর এক্সাম্পল, তুমি চিন্তা করো, আমি বললাম এ এবং বি আছে, সাপোজ এ বি একটা ভেক্টর, তাহলে এ বি ভেক্টরকে আমি কিভাবে লিখবো? এ বি ভেক্টরকে আমার লিখতে হবে এ বির উপর একটা তীর চিহ্ন, এটা হচ্ছে কিন্তু এ বি ভেক্টর। আমি যদি বলি ভাইয়া বিসি, তাহলে বিসির ক্ষেত্রে কি হবে? ভিসি একটা কিন্তু ভেক্টর। অর্থাৎ আমি তোমাকে দেখাচ্ছি যে ভাইয়া ভেক্টরকে কিভাবে প্রকাশ করে, এটা আমি তোমাকে ভাইয়া দেখাচ্ছি যে
এবি বলো, বিসি বলো, সিডি বলো, যাই থাকুক না কেন, তার উপর যদি তুমি এভাবে একটা দাগ দাও, হ্যাঁ তীরের মতো যদি দাও, এটা কিন্তু ভাইয়া ভেক্টরকে প্রকাশ করে। কি করে ভাইয়া? ভেক্টরকে প্রকাশ করে। ক্লিয়ার? আমার কথা বুঝছো? এখন তুমি শোনো, এটা কিন্তু ধরো ফর এক্সাম্পল আমি একটা ত্রিভুজ আঁকলাম, সাপোজ। তুমি চিন্তা করো ভাই, তুমি এটা দেখো, তুমি তো বুঝতে পারছো যে এই যে ভেক্টরকে মেইনলি এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে, এটা তো তুমি বুঝতে পারছো। তাহলে তুমি চিন্তা করো, ধরো এ আছে, ভি আছে, সি আছে সাপোজ। তাহলে এ থেকে বি পর্যন্ত ধরো এভাবে যদি তীর চিহ্ন থাকে, তাহলে এখানে কিন্তু এবি কিন্তু একটা ভেক্টর। ভি থেকে সি পর্যন্ত যদি তীর চিহ্ন থাকে, তাহলে বিসি কিন্তু একটা ভেক্টর, রাইট? আবার এ থেকে সি পর্যন্ত যদি এদিকে একটা তীর চিহ্ন থাকে, এই এসে কিন্তু একটা ভেক্টর। আমার কথা বুঝতে পেরেছো? এখন তোমাকে যেটা শিখাতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি ভাইয়া? এক্ষেত্রে আমি লিখতে পারি এ ভি ভেক্টর। আবার এই যে বিসি আছে, তাহলে এই যে তুমি দেখো, এই যে একটু খেয়াল করো, এ থেকে বিতে আসছো তুমি, তীর চিহ্নটা কিন্তু এই দিকে আছে, এবি ভেক্টর। আবার বি থেকে সিতে, মানে তুমি চিন্তা করো, তীর চিহ্ন কিন্তু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে প্লাস আমি লিখতে পারি ভাইয়া ভিসি ভেক্টর, ভিসি ভেক্টর। এরপর দেখো, আর এই যে দেখো, এরপরে কিন্তু তুমি সি থেকে এতে যাও নাই, কারণ তীর চিহ্ন আমি দেখতে পারতেছি এই দিকে, তার মানে সি থেকে না, এটা কিন্তু এ থেকে সিতে আসছে, তার মানে এটা কিন্তু উল্টা। এটা কিন্তু উল্টা, উল্টা যদি আসে তখন কিন্তু প্লাস হবে না, তখন কিন্তু ইকুয়াল দিয়া তোমার এসি ভেক্টর লিখতে হবে। ক্লিয়ার? এসি ভেক্টর ভাইয়া তোমার লিখতে হবে। এতটুকু তুমি বুঝছো? ধরো সাপোজ তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, এবং মাথায় রাখবা, তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি ত্রিভুজ আঁকো বা যাই তুমি এখন করবা, তুমি তো এখন করবা, এই চ্যাপ্টারের ভিতরে যেহেতু প্রবেশ করছো, অনেক কিছু তুমি দেখতে পারবা। তো যেখান থেকে তুমি স্টার্ট করবা, সেখান থেকে তীর চিহ্ন দেওয়া শুরু করবে। যেমন এ থেকে এদিকে আসছো, এদিকে তীর চিহ্ন, এ থেকে এদিকে আসছো, এদিকে তীর চিহ্ন। এখন তুমি হিসাবটা মিলাবা কিভাবে? এ থেকে বিতে আসছো, আবার বি থেকে সি তে গেছো, এটা মিল আছে, এজন্য আমি লিখবো এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর। বাট সি থেকে তুমি এতে যাও নাই, এখানে কিন্তু এ থেকে সিতে আসছো, উল্টা পথে আসছো, এই জন্য উল্টা পথে আসলে ইকুয়াল দিয়া তোমার এসি ভেক্টর লেখা লাগে। এই যে জিনিসটা আমি লিখছি না, এই যে জিনিসটা আমি লিখছি না, এটাই হচ্ছে কিন্তু ভেক্টরের ত্রিভুজ সূত্র। আচ্ছা যাই হোক, ভেক্টরের ত্রিভুজ সূত্র তোমার এখন জানা লাগবে না, তুমি একটু ধৈর্য ধরো, তোমার আগে বেসিকটা খাইতে হবে। ওকে, এখন তুমি নর্মালি কিন্তু ভাইয়া চিন্তা করবে, তুমি এই যে এ বি সি, এখানে যে তুমি এবি ভেক্টর, বিসি ভেক্টর, এটা যে তুমি লেখলা, তুমি কিন্তু সিম্পলি ভাই তুমি এই জিনিসটাকে কি লিখতে পারো, এই যে এ ভি ভেক্টর, এ থেকে বি পর্যন্ত, এটাকে তুমি লিখতে পারো এ ভেক্টর ছোট হাতের। অর্থাৎ সহজ কথা, বড় হাতের এ বি ভেক্টর মানে কি, তুমি এটা ছোট হাতের এর নিচে যদি একটা দাগ দাও, এটা কিন্তু এ ভেক্টর বোঝায়। আবার এই যে ভিসির ক্ষেত্রে আমি লিখতে পারি ছোট হাতের ভি ভেক্টর, এস এর ক্ষেত্রে আমি লিখতে পারি ভাইয়া ছোট হাতের সি ভেক্টর, এই যে ভিসির ক্ষেত্রে আমি লিখতে পারি ভাইয়া ছোট হাতের ভি ভেক্টর। আবার যদি এখানে এসি থাকতো, তাহলে ছোট হাতের সি ভেক্টর। তার মানে আমরা কি বুঝতে পারলাম? ধরো এবি ভেক্টর, বিসি ভেক্টর বড় হাতের যদি থাকে, তখন আমাদের দুইটা লেখা উপরে একটা দাগ দিতে হয়। আর এই জিনিসটাকে যদি তুমি ছোট হাতের লিখতে যাও, তাহলে স্মল এ ভেক্টর, শুধু স্মল এ ভেক্টর, আবার এটা স্মল ভি ভেক্টর, আবার এটা স্মল কিন্তু সি ভেক্টর। এইভাবে তুমি কিন্তু লিখতে পারো। ক্লিয়ার? তুমি বড় হাতেও লিখতে পারো, ছোট হাতেরও লিখতে পারো। যদি তুমি বড় হাতের লিখো, তাহলে কিন্তু ভাইয়া দুইটার মাথায় কিন্তু এভাবে ভেক্টরের চিহ্ন দিতে হবে। আর যদি তুমি ছোট হাতের লিখো, তাহলে এইভাবে কিন্তু ভাইয়া নিচে কিন্তু একটা দাগ দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এটা গেল আমাদের বড় হাতের এবং ছোট হাতের, ক্যাপিটাল আর ক্যাপিটাল, আর হচ্ছে কিন্তু স্মল লেটার। এখন আমরা যেটা শিখবো, ভেক্টরকে মডুলাস করা। ফর এক্সাম্পল তুমি ভাবো, ধরো এইখানে তুমি চিন্তা করো, ধরো এ আর বি আছে, এর উপর আমি একটা ভেক্টর দিয়ে দিলাম। এখন এই ভেক্টরটাকে তুমি যদি দুই সাইড দিয়ে মডুলাস করো, মডুলাস করা মানে কি জানো? মডুলাস করা মানে এই যে ভেক্টর এবং এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, শুধু এ বি থাকে। মডুলাসের জিনিসটাই কিন্তু এইটা ভাইয়া। মডুলাস মানে কি? মডুলাস করা মানে কি, তোমার এই ভেক্টরটাকে তুমি আলটিমেটলি কিন্তু কাটাকাটি করছো। আলটিমেটলি কি করা ভাইয়া? কাটাকাটি করা। অর্থাৎ মডুলাস দ্বারা এক কথায় এক বাক্যে বোঝায়, এটা দ্বারা বোঝায়। এই যে দুই পাশে দুইটা দাগ দিছি, এটা কিন্তু ভাইয়া মডুলাস, এটা মাথায় রাখবা। তো এই মডুলাসের কাজ কি বলতো? মডুলাসের কাজ হয়েছে ভেক্টরকে বাদ দেওয়া, ভেক্টরকে বাদ দেওয়া, এটা মাথায় রাখবা। ভেক্টরকে কি করা ভাইয়া? বাদ দেওয়া। এই যে দেখো, আমাদের এবির মাথায় একটা ভেক্টর ছিল, যখনই আমি মডুলাস দিছি, এই ভেক্টরটা কিন্তু আলটিমেটলি কিন্তু বাদ গেছে, শুধু এবি হয়েছে। দেখছো, শুধু এবি হয়েছে। তাহলে মডুলাসের কাজ কি? ভেক্টরকে ভাইয়া বাদ দেওয়া। কনসেপ্ট ক্লিয়ার? তোমাকে এখানে আমি কি বুঝাইছি ভাইয়া?
আমরা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে জানি আমাদের মানও লাগবে, দিকও লাগবে। তাহলে ওই দিকটা প্রকাশ করার জন্য এই যে দেখো এবির উপর একটা তীর চিহ্ন দিছে, বিসির উপর একটা তীর চিহ্ন দিছে, এটা কিন্তু তোমার দিক বুঝাইছে। আর ভেক্টরকে কিন্তু এই তীর চিহ্ন দ্বারাই মানে প্রকাশ করে। আর বড় হাতের ক্ষেত্রে এই যে দেখো তীর চিহ্ন থাকে উপরে, ছোট হাতের যদি তুমি লেখো তাহলে এই যে দেখো নিচে কিন্তু দাগ হয়, নিচে দাগ, এই নিচে দাগ দ্বারা কিন্তু তোমার কি বোঝায় ভাইয়া, ভেক্টর বোঝায়। আর এইখানে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কিন্তু ভেক্টরের ত্রিভুজ সূত্র। এটা আমি এখন তোমাদের সাথে আরো ডিটেলস এখন আলোচনা করব। ওকে, এতটুকু তুমি বুঝছো ভাইয়া? এতটুকু তুমি বুঝছো? তাহলে যদি এতটুকু তুমি বুঝে থাকো, দেখো যদি ভাইয়া তুমি এতটুকু বুঝে থাকো, তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, দেখো ভেক্টরের ত্রিভুজটা কিন্তু আমরা শিখবো। তুমি দেখো সিম্পল, একেবারে ভাইয়া সিম্পল। ফর এক্সাম্পল ওই আগেরটার মতনই আমি একটা ত্রিভুজ আমি নিলাম সাপোজ, এবং এই ত্রিভুজটা আমি এখানে এ ধরলাম, এখানে আমি বি ধরলাম, এখানে আমি সি ধরলাম। ধরো তুমি এ থেকে বিতে আসছো, তার মানে এই দিক। আবার বি থেকে ধরো, আমরা জানি আমি কি বলছিলাম, যেখান থেকে তুমি ভাইয়া যাত্রাটা শুরু করবা, ধরো এটা তোমার বাসা, বাসা থেকে তুমি যাত্রা শুরু করছো, যেখান থেকে যাত্রা শুরু করার পর যদি দুইটা দিক থাকে তার মানে তুমি দুই দিকে যাবে। এই যে দেখো দুই দিকে তীর চিহ্ন হবে, এখান থেকে যাত্রা শুরু করছো তার মানে দুই দিকে তীর চিহ্ন হবে। আচ্ছা, এটা যে দুই দিকে তীর চিহ্ন হবে এরকমটা না, জাস্ট তুমি বুঝো। তাহলে ভেক্টর ত্রিভুজের ক্ষেত্রে এভাবেই হয় যে এ থেকে ধরো বিতে আসছো, বি থেকে তুমি সিতে গেছো, বাট যেহেতু এ থেকে আবার সিতে আসছো, এটা কিন্তু উল্টা। এইটাকে আমরা বলতে পারি ভেক্টরের ত্রিভুজ সূত্র। এটাকে আমরা বলতে পারি ভাইয়া কি, ভেক্টরের, তুমি দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্র। অনেকে বুঝেই নাই যে ভাইয়া বিষয়টা কি, দেখো তোমাকে আমি বুঝাই। ভেক্টরের ত্রিভুজ সূত্র মানে কি, এ থেকে বিতে আসছো তার মানে আমি লিখতে পারি এ ভি ভেক্টর প্লাস বি থেকে তুমি সিতে গেছো, দেখো তীর চিহ্ন কিন্তু এই থেকে এদিকে আসছো, এবার কিন্তু ওই দিকে গেছো, তাহলে বি থেকে সি, তার মানে আমি লিখতে পারি ভাইয়া ভিসি ভেক্টর ইকুয়াল, ইকুয়াল কেন দিব, কারণ তুমি সি থেকে এতে যাও নাই, তুমি এ থেকে সিতে আসছো, উল্টা দিকে আসছো, এই জন্য ইকুয়াল দিয়ে আমি লিখবো এসি ভেক্টর। কি লিখবো ভাইয়া, এসি ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা ভাইয়া ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে জানাও। ভেক্টরের আমরা কিন্তু এটা লিখতে পারি, এটা ত্রিভুজ সূত্র না, এটা কিন্তু যোগের সূত্র হবে মেইনলি, এটা মেইনলি যোগ, এটা কিন্তু যোগ ভাইয়া, যোগের সূত্র, ভেক্টরের যোগের সূত্র হবে। তুমি এতটুকু বুঝছো? আচ্ছা, যদি তুমি এতটুকু বুঝে থাকো, এরপর তুমি দেখো তাহলে যদি তুমি আলটিমেটলি এতটুকু বোঝো, তাহলে আমি তোমাকে এখন একটু ডিফারেন্স ভাবে দিব, একটু অন্য কায়দায় দিব। ফর এক্সাম্পল এটাকে ধরো একটা ত্রিভুজ, বাট জিনিসটাকে আমি একটু ঘুরাই দিলাম, আলটিমেটলি একটু ঘুরাই দিচ্ছি। ওকে, ধরো এটা হচ্ছে কিন্তু পি, এটা হচ্ছে কিন্তু কিউ, এটা হচ্ছে কিন্তু তোমার আর। ধরো তুমি পি থেকে যাত্রা শুরু করছো, তার মানে পি এর দিকে এদিকে যাবে, আর হচ্ছে এখানে যেহেতু পি থেকে যাত্রা শুরু করছো তার মানে এদিকেও যাবে। তাহলে এদিকে যদি যাও, যেহেতু পি এর পরে কিউ হয়, এরপর কিউ এর পরে আর হয়, তার মানে তুমি এদিকে গেলা। জিনিসটা কিন্তু এইভাবে। তাহলে বলো তো এটা কি, মানে এই যে এই ক্ষেত্রে ভেক্টরের যোগের সূত্রটা কি হবে? তুমি বলো ভাইয়া পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর, কারণ এই পি কিউতে আসার পর কিউ থেকে আর এ গেছে, তার মানে কিউ আর ভেক্টর ইকুয়াল, এটা কিন্তু উল্টা দিকে গেছে, আর পিতে যায় নাই, পি আর এ গেছে, তার মানে ইকুয়াল পি আর ভেক্টর। ক্লিয়ার? ভেক্টরের যোগের সূত্রটা তুমি বুঝতে পেরেছো? তুমি যদি যোগের সূত্রটা বুঝো তাহলে তুমি সব জায়গায় কাঁপাইতে পারবা, পুরো জিনিসটাই কিন্তু একটা কাঁপাকাঁপি হয়ে যাবে। ওকে, এটা গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রে। এরপরে আমরা চিন্তা করব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তুমি ভাবো আমি একটা সাপোজ একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকতেছি, দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি এটা সাপোজ আমি দিয়ে দিলাম ডিইএফ, আমি দিয়ে দিলাম ডি আছে, এটা দেখো ডি আছে, ই আছে, এফ আছে। ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, তার মানে এদিকে আসলা, আবার এটাও তাহলে অবশ্যই এদিকে আসবে। আর এখান থেকে যদি যাও, যেহেতু ডি এর পরে ই তারপর এফ, তার মানে ই থেকে এফ এর দিকে এই দিকে গেলা। তাহলে বলো এইটার ক্ষেত্রে ভেক্টর যোগের সূত্রটা কি হবে? যেহেতু তুমি ডি থেকে ইতে আসছো, তার মানে ডিই ভেক্টর প্লাস ই থেকে এফ, তার মানে ইএফ ভেক্টর ইকুয়াল হচ্ছে কি, এটা কিন্তু তোমার হচ্ছে তাহলে কি, এটা কিন্তু উল্টা দিকে আসছে, এফ ডি ভেক্টরে যায় না, ডিএফ এ গেছে, তার মানে ইকুয়াল হচ্ছে কিন্তু ডিএফ ভেক্টর। ক্লিয়ার ভাইয়া? বিষয়টা বুঝছো? বিষয়টা ক্লিয়ার? তুমি বুঝতে পেরেছো? তোমাকে যদি এখন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে আমি দিই, তুমি পারবা না? যেভাবে আমি দিই ভাইয়া তুমি পারবা না? বলো পারবা কিনা, হ্যাঁ বা না বলো। ভেক্টরের যোগের সূত্রটা তুমি বুঝছো? ভেক্টরের যোগের সূত্র ভাইয়া তুমি বুঝছো? এটা কিন্তু ভাইয়া যোগের সূত্র। কিসের সূত্র ভাইয়া? যোগের সূত্র। আচ্ছা, যদি তুমি বুঝে থাকো, এখন তোমাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখাবো। যদি তুমি এতটুকু বুঝে থাকো যে ভাইয়া কি ইন্টারেস্টিং জিনিস শিখাবো, দেখো তুমি ধরো সাপোজ আমি একটা ত্রিভুজ আঁকলাম, এখানে আমি একটা সাপোজ ত্রিভুজ আঁকলাম, এই যে দেখো ত্রিভুজটা, এবং ত্রিভুজটা আমি দিলাম সাপোজ
এসটিপি বা PQR আমি দিচ্ছি, PQR। সাপোজ আমি পি দিচ্ছি, কিউ দিচ্ছি, আর দিচ্ছি। আমি বললাম ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এদিকে গেছি, তারপর এদিকে গেছি, তারপর আবার এদিকে গেছে। এখন এই ক্ষেত্রে ভেক্টরের যোগের সূত্রটা কি হবে বলো তো? বলো এই ক্ষেত্রে যোগের সূত্রটা কি হবে? তুমি দেখতে পারতেছো তুমি পি থেকে কিউতে আসছো, তার মানে পি কিউ ভেক্টর। কিউ থেকে আরো গেছো, তার মানে আমরা জানি যদি একদিকে যায়, যদি একদিকে যায় আলটিমেটলি দেখো একদিকে কিন্তু গেছে। সো যদি ভাইয়া তোমার একদিকে যায় তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ ভেক্টর প্লাস হয়, একদিকে গেলে প্লাস হয়, কিউ আর ভেক্টর, এই যে কিউ আর ভেক্টর প্লাস হবে কারণ আর থেকে পিতে গেছো, আর পি ভেক্টর, আর পি ভাইয়া ভেক্টর ইকুয়াল কিন্তু তখন আমাদের রেজাল্ট আসবে 0। কারণ আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা ভেক্টরের যোগফল আলটিমেটলি 0 হয়, এটা কিন্তু আমরা কিন্তু জানি। অর্থাৎ সহজ কথা বলতে গেলে তোমার যদি ডিরেকশনটা সেম থাকে, ডিরেকশন মানে দিক, তোমার দিক যদি সেম থাকে, তুমি যদি একই দিকে যাও তাহলে আলটিমেটলি তাদের যোগফলটা 0 আসবে। ভাইয়া পানি পানি, তুমি আমার কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু ভাইয়া বেসিক, এই বেসিক কিন্তু তোমার খাইতে হবে। এই বেসিকটা এমন ভাবে আয়ত্ত করতে হবে যাতে করে ভাইয়া তোমার কোনো জায়গায় কোনো সমস্যা যেন না থাকে। ওকে ফাইন। তো ভেক্টরের ত্রিভুজ সূত্র আমাদের ডান, আমরা ভেক্টর কি সেই জিনিসটাও বুঝলাম, ভেক্টরকে কিভাবে প্রকাশ করে তাও আমি জানলাম, আমরা জানলাম ছোট হাতের ভেক্টর যদি থাকে তাহলে সেটাকে কিভাবে প্রকাশ করে তাও কিন্তু আমরা জেনেছি। এখন আসি, এখন খেলাটা কি? এখন আমাদের জানতে হবে অবস্থান ভেক্টর সম্পর্কে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। দেখো এখন আমাদের জানতে হবে অবস্থান, অবস্থান ভেক্টর সম্পর্কে। কি ভেক্টর? অবস্থান ভেক্টর সম্পর্কে আমাদের ভাইয়া এখন একেবারে ইন ডিটেলসে ভালো করে জানতে হবে। অবস্থান ভেক্টর মানে কি মাথায় রাখবা, কোন বিন্দুর সাপেক্ষে, যেমন কোন বিন্দুর, যে কোনো বিন্দুর সাপেক্ষে, এটা কিন্তু তোমাদের ফিজিক্সে আমি গতি অধ্যায় কিন্তু শিখাইছি। গতি অধ্যায়, বিশেষ করে তোমার বল অধ্যায় আছে, গতি এবং বল অধ্যায় উভয়টার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি। ভাই কোন যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি বলে, কোন বিন্দুর সাপেক্ষে, ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম, আমি সাপোজ তোমাকে আমি বললাম ধরো এখানে তুমি চিন্তা করো ও থেকে এ পর্যন্ত, ভাবো তুমি ধরো ও থেকে এ পর্যন্ত, তাহলে ও ও থেকে এ পর্যন্ত এটা একটা রেখা আছে। তাহলে তুমি বলবা যে ভাইয়া এই যে রেখাটা, এটা যদি আপনি আমাকে ভেক্টরে প্রকাশ করতে বলেন, তুমি বলো ভাইয়া ও এ ভেক্টর। কথা লজিক আছে কিনা বলো? তুমি নিঃসন্দেহে কিন্তু ভাইয়া বলবা যে ও এ ভেক্টর। ও এ ভেক্টর, ধরো তুমি ও থেকে যাত্রা শুরু করে এতে গেছো, তাহলে এখানে কিন্তু তোমার যাত্রাটা শুরু করছো কোন জায়গা দিয়া? ও এই জায়গা দিয়া, ও বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো, থামছো কোন জায়গাতে গিয়া? তুমি এতে গিয়া ভাইয়া থামছো। কোন জায়গায় গিয়া থামছো ভাইয়া? আলটিমেটলি এতে গিয়ে তুমি থামছো, তাই না? তাহলে এখন তুমি নর্মালি গেস করো, এটাকে আমরা কিন্তু বলতে পারি যেখান দিয়ে তুমি স্টার্ট করবা, হুইচ ইজ, এটা হচ্ছে কিন্তু প্রসঙ্গ বিন্দু। এটাকে আমরা বলতে পারি ভাইয়া প্রসঙ্গ বিন্দু কিন্তু আমরা বলতে পারি। আর যেই জায়গাতে গিয়ে তুমি থামবা এটা তোমার একটা গন্তব্য। এটা আমি কিন্তু বলতে পারি রিল্যাক্স, এটা একটা তোমার গন্তব্য, যে তুমি যে জায়গাতে গিয়ে থামবা। ধরো সাপোজ তোমার বাসা থেকে তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলা, তাহলে তুমি যেখান দিয়ে স্টার্ট করছো এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, আর যেখানে যেই জায়গাতে গিয়ে তুমি থামবা ওইটা কিন্তু আমি বলতে পারি ভাইয়া গন্তব্য। ওটা আমি কি বলতে পারি ভাইয়া? গন্তব্য। এখন তুমি চিন্তা করো যে অবস্থান ভেক্টর মানে কি? একটা বিন্দুর সাপেক্ষে, ধরো ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান নির্দেশ করে। মানে ও বিন্দুর সাপেক্ষে তুমি কি করতেছো ভাইয়া? কোন একটা বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে এই যে তোমার এ বিন্দুর যে অবস্থানটা নির্দেশ করে, এটাকে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর। তাহলে পুরো সংজ্ঞাটাই যদি আমরা বলি যে অবস্থান ভেক্টর কাকে বলে, কোন বিন্দুর সাপেক্ষে, কোন বিন্দুর সাপেক্ষে বা যে কোনো বিন্দুর সাপেক্ষে অপর বিন্দুর অবস্থান নির্দেশ করাকে অবস্থান ভেক্টর কিন্তু বলা হয়। ঠিক আছে? যেমন ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে ভাইয়া বলো তো? ও বিন্দুর সাপেক্ষে, এটা সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও এ ভেক্টর। ক্লিয়ার? ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি? ও এ ভেক্টর। ফর এক্সাম্পল আমি এভাবে দিলাম, সাপোজ এটা হচ্ছে কিন্তু পি, এটা ধরলাম হচ্ছে কিন্তু কিউ, তাহলে এই পি বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? পি কিউ ভেক্টর। ক্লিয়ার? পি কিউ ভেক্টর। পানি 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 পানি। এখন তুমি চিন্তা করো এই যে ওই ভেক্টরটা লেখলা, আমি যদি বলি জিনিসটাকে তুমি ছোট হাতের লেখো, তাহলে তুমি অবশ্যই লিখবা ভাইয়া স্মল এ ভেক্টর, রাইট? মানে নিচে নিচে একটা দাগ দিবা। পিকিউর ক্ষেত্রে তুমি, আমি যদি ছোট হাতে লিখতে বলি, তুমি লিখবা অবশ্যই কিউ, কিউ দিয়া একটা তুমি ছোট্ট করে নিচের দিকে তুমি কি করবা ভাইয়া? দাগ দিবা। কথা লজিক আছে কিনা বলো? তুমি বলো, কথা লজিক আছে ভাইয়া? এতটুকু তুমি বুঝছো? বলো এতটুকু তুমি বুঝছো? আচ্ছা, এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখবো। দেখো তুমি অবস্থান ভেক্টরের ক্ষেত্রে, কারণ এই বেসিক গুলো ভাইয়া তোমার জানতে হবে, এই বেসিক গুলো ভাইয়া তোমার কি করতে হবে? জানতে হবে। ফর এক্সাম্পল তুমি ধরো এই ও বিন্দু দিয়ে তুমি যাত্রা শুরু করলা,
ও থেকে ধরো তুমি এতে গেলা, রাইট, ও থেকে তুমি এই দিকে গেলা, আবার ও থেকে ভাইয়া তুমি এই দিকে গেলা, হ্যাঁ সাপোজ তুমি যাইতেই পারো, তাহলে আমরা বলতে পারি ও থেকে ধরো হচ্ছে এ, এটা হচ্ছে কিন্তু তোমার বি, আবার আমি আরো একটা দিলাম, এটা ধরো হচ্ছে কিন্তু আমি দিলাম সি, এটা দিচ্ছি হচ্ছে কি সি, আর এটা দিলাম আমি কিন্তু ডি। এখন তোমাকে আমি বললাম যে ও বিন্দুর সাপেক্ষে তুমি অবস্থান ভেক্টর বের করো প্রত্যেকটা বিন্দুর, তাহলে তুমি কিভাবে বের করবা? সিম্পল, জিনিসটা তুমি একটু ডিপলি ভাইয়া ভাবো, ডিপলি ভাইয়া তুমি চিন্তা করো যে আমি কিন্তু লিখতে পারি ও বিন্দুর সাপেক্ষে, খেয়াল করো আমি লিখতে পারি ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর দেখো অবস্থান ভেক্টর, তাহলে কি হবে? ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান যে ভেক্টরটা ভাইয়া সেটা কি হবে আলটিমেটলি? এই যে দেখো ও থেকে এ পর্যন্ত ও এ ভেক্টর, হুইচ ইজ আমি লিখতে পারি ছোট হাতের এ ভেক্টর। ডান। আমি যদি বলি ও বিন্দুর সাপেক্ষে, এখন আমরা কি করব? বি বিন্দুর অবস্থান ভেক্টর কি বের করব? ও ভি ভেক্টর, হুইচ ইজ ছোট হাতের ভি ভেক্টর। ডান। ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ও সি ভেক্টর, হুইচ ইজ আমি লিখতে পারি সি ভেক্টর, এই যে ছোট্ট করে আমি লিখতে পারি। ডান। ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে এই যে তোমার ডি বিন্দুর, দেখো ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা তাহলে কি হবে? যেমন ও ডি ভেক্টর, হুইচ ইজ ডি ভেক্টর আমি কিন্তু দিতে পারি। এটাকে বলতে পারি আমরা অবস্থান ভেক্টর। ভাইয়া এই অবস্থান ভেক্টরকে কিন্তু এইভাবেই প্রকাশ করে। আমরা এখন খেলা খেলবো, জাস্ট তোমরা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভাইয়া তোমরা বুঝছো কিনা আমাকে একটু ভাইয়া কমেন্টে জানাও। ভাইয়া তুমি বুঝছো অবস্থান ভেক্টরের খেলাটা? বুঝছো? যে কোনো বিন্দুর সাপেক্ষে, আমরা তো এখানে ও বিন্দু ছিল, আমাদের মেইন কাহিনীটা হবে যে কোনো বিন্দুর সাপেক্ষে অপর বিন্দুর অবস্থান যেটা নির্দেশ করে এটাকে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর। এই যে দেখো সিম্পল জিনিস। আই হোপ তোমাদের পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার? তুমি বুঝছো? আচ্ছা, তুমি যদি এটা যদি বুঝে থাকো, এই কনসেপ্টটা শোনো 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 ভাইয়া, তুমি দেখো, তুমি জাস্ট দেখো, তুমি জাস্ট দেখো, তুমি যদি এই কনসেপ্টটা বুঝে থাকো তাহলে আমি তোমাকে নতুন করে আরেকটা জিনিস শিখাই, তুমি দেখো এটা মজা পাবা না। এখন তুমি জাস্ট দেখো, এগুলো খুব মজার। হয়তো বা প্রথম প্রথম তোমার মাথার উপর দিয়ে যাবে, ভাই আসলে কি বলতেছে, এই দিকে যাচ্ছে এই লাঠিটা ওদিকে, এই ঠ্যাঙ্গা ওই ঠ্যাঙ্গা, কি একটা অবস্থা আজব। তো তুমি দেখো এটা মজা পাবা। কি মজা পাবা? তুমি খেয়াল করো ভাইয়া, আমি যদি এখান থেকে ধরো ও বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, ধরো আমি এই দিকে গেলাম, আবার আমি এই দিকে আসলাম, আবার আমি এখান থেকে এই পর্যন্ত। এখন তুমি দেখো আমি ও থেকে যাত্রা শুরু করছি, তাহলে যেই মানে ও বিন্দুর সাপেক্ষে এটা আমি ধরলাম সাপোজ হচ্ছে কিন্তু এ, এটা আমি ধরলাম ভাইয়া বি, তাহলে ও থেকে এ পর্যন্ত, আবার ও থেকে বি পর্যন্ত তীর চিহ্ন কিন্তু এভাবেই কিন্তু বসাইতে হয়। যেই বিন্দুর সাপেক্ষে হবে ওখান থেকে তীর চিহ্ন আরম্ভ হবে। তাহলে তুমি চিন্তা করো একটা সিরিয়াল আছে, যেমন এ এর পর বি হয়, বি এর পরে সি হয়, তাই না? তাহলে ও এর পর কি আগে বি হবে নাকি ওর পর এ হবে? এ হবে। এর পর হবে বি, তাহলে এই দিকে যাবে জিনিসটা, কিন্তু এই দিকে যাবে, তীর চিহ্ন এ থেকে বিতে যাবে। তাহলে এটা কিন্তু উল্টা হয়ে গেছে না? এটা কিন্তু জিনিসটা কিন্তু উল্টা হয়ে গেছে। আমরা এইটার ক্ষেত্রে ভেক্টরের ত্রিভুজ, ভেক্টরের যোগের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে তুমি অবশ্যই বলবো যে ভাইয়া ও থেকে আমি আগে এতে গেছি, কারণ এ বি সি ডি একটা সিরিয়াল আছে, আগে তো আমি বিতে যাব না, আগে আমি এতে যাব। ও এ ভেক্টর প্লাস, এবার আমি এ থেকে বিতে গেছি, এ ভি ভেক্টর ইকুয়াল কেন হবে? কারণ বি থেকে তো আমি ওতে যাই নাই, উল্টা দিকে গেছি, ও ভি ভেক্টর। ক্লিয়ার? এই জন্য কিন্তু আমি ইকুয়াল দিছি। ফাইন। এখন তুমি বলবা যে ভাইয়া এখান থেকে আমাদের আসলে কি বের করতে হবে? তুমি জানো ও থেকে এ পর্যন্ত এই যে ও এ ভেক্টর, এটাকে আমি লিখতে পারি স্মল এ ভেক্টর। এ থেকে বি পর্যন্ত ভাইয়া এটাকে আমি লিখতে পারি ভাইয়া স্মল ভি ভেক্টর। এ থেকে বি পর্যন্ত আমি কিন্তু লিখতে পারি ভাইয়া স্মল, কিন্তু আচ্ছা দাঁড়াও, আমি এটা হয়তো বা ভুল হয়েছে, স্মল বি না। আমি যদি বলি ও থেকে এ পর্যন্ত যে তোমার অবস্থান ভেক্টরটা হবে ছোট হাতের স্মল এ ভেক্টর, ও থেকে বি পর্যন্ত হবে স্মল বি ভেক্টর। বাট এ থেকে বি পর্যন্ত এটা কি হবে বলো তো? আনসার দাও। এ থেকে বি পর্যন্ত এটা তুমি কি লিখতে পারো? তুমি খেয়াল করো, এ থেকে বি পর্যন্ত এখানে এও আছে বিও আছে, এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাই আমরা কিন্তু বের করবো। দেখো তাহলে বা ও এ ভেক্টর এটাকে আমি লিখতে পারি স্মল এ ভেক্টর প্লাস এ বি, যেটা এ বি ভেক্টর আমরা জানি না, এটাকে আমরা এভাবেই রেখে দিব। আবার ও ভি ভেক্টর এটাকে আমি লিখতে পারি স্মল ভি ভেক্টর, আমরা কিন্তু লিখতে পারি। সিম্পলি চিন্তা করো, তাহলে বা তুমি এই এ ভি ভেক্টরটাকে ভাইয়া রাখো, তাহলে এখানে থাকতেছে ভি ভেক্টর, এই যে এর আগে কিছু না মানে প্লাস, এটা যদি তুমি ওই পাশে নিয়ে যাও মাইনাস এ ভেক্টর। তার মানে আমরা কি বুঝতে পারলাম ভাইয়া? এই যে এ ভি ভেক্টরটা আমরা কি বের করেছি, দেখো এ ভি ভেক্টর আমরা কি বের করছি, যে ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বিষয়টা তুমি খেয়াল করো,
আমরা জানি এ থেকে বি পর্যন্ত এই এ এর জন্য আমরা লিখতে পারি এ ভেক্টর, বি এর জন্য আমরা লিখতে পারি ভি ভেক্টর। যখনই তুমি এ বি ভেক্টর বের করবা তখনই বি থেকে এ বিয়োগ হবে। আমার কথা বুঝছো? এ বি ভেক্টর মানে কি, অর্থাৎ বি ভেক্টর থেকে উল্টা দিকে, অর্থাৎ আগে এই যে দেখো এ এর পরে আমরা জানি বি, বাট পরের অংশ দেখো বি আগে আসছে পরে এ আসছে, ছোট হাতের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ক্লিয়ার? এ বি ভেক্টর সমান সমান আমি কি লিখতে পারি, ছোট হাতের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন অনেকেই বলবা যে ভাইয়া তাহলে আপনি যে আগে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে শিখাইলেন যে এই যে ছোট হাতের প্রথম অংশে যে আপনি যে আমাদেরকে শিখাইলেন যে এ বি ভেক্টর মানে আমি লিখতে পারি এ ভেক্টর বিসি ভেক্টর, জাস্ট তোমাদেরকে ভাইয়া বুঝানোর জন্য, আর কিচ্ছু না, বুঝানোর জন্য জাস্ট তুমি লিখতে পারো যে না এই এ ভেক্টরটাকে তুমি এ ভেক্টর লিখতে পারো, বি ভেক্টরটাকে তুমি ভি ভেক্টর লিখতে পারো ছোট হাতের, সি ভেক্টরটাকে তুমি সি ভেক্টর ছোট হাতের লিখতে পারো। এটা জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, আর কিছু না। মেইন যে খেলাটা, মেইন যে কাহিনী, মেইন কাহিনীটা কিন্তু ভাইয়া এই জায়গাতে ভাইয়া তুমি দেখো। তাহলে ওই ভেক্টরটাকে তোমার লিখতে হবে এ ভেক্টর, ও বি ভেক্টরটাকে লিখতে হবে ভি ভেক্টর। তুমি যদি হিসাব করো যে এ বি ভেক্টর মানে কি, ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন তোমাদের ভিতরে এখন প্রশ্ন জাগতেছে ভাইয়া তাহলে যদি আমি লিখতাম এখানে সাপোজ বিসি ভেক্টর, তাহলে কি হইতো, যেহেতু বি এর পরে সি, তাহলে ছোট হাতের সি ভেক্টর আগে আসবে মাইনাস, এবার বড় হাত মানে এই যে বিটা এটা ছোট হাতের ভি ভেক্টর পরে আসবে, শেষ। উল্টাপাল দেখো, আগে কিন্তু সি তারপর বি, আর এখানে আগে বি তারপর সি। এবার আমি যদি বলি যে এখানে এম এন ভেক্টর, তাহলে কি হবে, তাহলে ছোট হাতের এন ভেক্টর মাইনাস ছোট হাতের এম ভেক্টর। আমি যদি বলি ভাইয়া পি কিউ ভেক্টর, তাহলে কি হবে, ছোট হাতের কিউ ভেক্টর মাইনাস ছোট হাতের পি ভেক্টর। ভাইয়া বুঝছো এই কনসেপ্টটা, তুমি বুঝছো? তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি আমাদের কাছে এরকম কোন একটা ভেক্টর দেওয়া থাকে তাহলে ওইটার ছোট হাতের মান যদি আমরা বের করি, ছোট হাতের যে লেটার দ্বারা যদি আমরা প্রকাশ করি, সেই জিনিসটা কিন্তু উল্টা হবে, সেই জিনিসটা কিন্তু ভাইয়া তোমার উল্টা হবে। এটা একেবারে মাথায় গেঁথে রাখো, একেবারে ভাইয়া মাথায় গেঁথে রাখো, একেবারে ভাইয়া তোমার মাথায় গেঁথে রাখতে হবে। ক্লিয়ার? আমার কথা বুঝছো? এই কনসেপ্টটা বুঝছো কিনা আমাকে একটু ভাইয়া জানাও, এটা তোমার ভাইয়া বুঝতে হবে, এটা তুমি বুঝছো কিনা সেটা একটু আমাকে জানাও, এটা বুঝছো কিনা। যে ধরো এ বি ভেক্টর আছে, তার মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, একবারে টানা মুখস্থ করো। এ বি ভেক্টর থাকলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বিসি ভেক্টর থাকলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এম এন ভেক্টর থাকলে এন ভেক্টর মাইনাস এম ভেক্টর, পি কিউ ভেক্টর থাকলে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। ক্লিয়ার? জাস্ট তুমি দেখো, তুমি এগুলো দেখো আমি কি করি, তোমাকে একটু তুমি বোঝো বিষয়টা, তাহলে তুমি দেখবা এগুলো কতটা তোমার কাছে ইজি লাগতেছে। ওকে ফাইন। এখন আমরা অবস্থান ভেক্টর ভাইয়া যদি আমরা জানি, এখন আমরা শিখবো হচ্ছে কিন্তু মধ্যবিন্দু। আমরা এখন মধ্যবিন্দু বের করাটা শিখবো। তাহলে তুমি দেখো আমরা এখন যেটা শিখবো, দেখো মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করে একটা ভেক্টরের ক্ষেত্রে, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। এখন মধ্যবিন্দু যদি আমি বের করতে চাই, সাপোজ তুমি কল্পনা করো, আমরা তো কল্পনায় কত কিছু ভাবি তাই না। সাপোজ তুমি চিন্তা করো এটা একটা পি আর এটা হচ্ছে কিন্তু কিউ, তাহলে ধরো হচ্ছে কিন্তু পি এবং কিউ আছে একটা রেখা, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা একটা রেখা, এটা ধরে নিচ্ছি রেখা। আর ভেক্টরের ক্ষেত্রে চিন্তা করলে পি কিউ ভেক্টর। এখন বলছে কি মধ্যবিন্দু চিন্তা করার জন্য বা মধ্যবিন্দু বের করার জন্য, সাপোজ মধ্যবিন্দু তো তুমি বলবা যে ভাইয়া এই মাঝখানে মধ্যবিন্দু, এটা আমিও জানি তুমিও জানো, বাট এই জন্য তোমার একটা অবস্থান ভেক্টর মনে মনে চিন্তা করতে হবে, যে মনে মনে চিন্তা করি যে না এইখানে এই পয়েন্টে ও একটা কি আছে, ও একটা তোমার হচ্ছে কিন্তু অবস্থান ভেক্টর আছে সাপোজ। এখন এই অবস্থান ভেক্টর থেকে তুমি পি পর্যন্ত মনে মনে কিন্তু একটা রেখা টানো, মনে মনে তুমি একটা, আবার কিউ পর্যন্ত একটা রেখা টানো, আবার মনে মনে ও থেকে এই পর্যন্ত একটা রেখা টানো। সাপোজ তুমি টানতে পারো না, তুমি ধরে নাও, এটা তোমার ভাইয়া ধরে নিতে হবে। এবং পিকিউর যে মাঝখানে এটাকে আমরা এম বিন্দু ধরে নিতে পারি, এটা তোমার ধরে নিতে হবে। অবস্থান ভেক্টর যদি তুমি বের করতে চাও তাহলে ফার্স্ট টাইম তোমার মনে মনে ধরে নিতে হবে যে ও হচ্ছে কিন্তু একটা অবস্থান ভেক্টর। এখান থেকে আমরা এখন মধ্যবিন্দু বের করব, যে এইটা কি বের করব, মধ্যবিন্দু আমরা বের করব। ক্লিয়ার? এখন তুমি নর্মালি গেস করো, আমি কিন্তু বলতে পারি যে ও থেকে পি পর্যন্ত যে রেখাটা, এটাকে আমরা লিখতে পারি ওপি ভেক্টর, যেটাকে ছোট হাতের লিখতে পারি কিউ ভেক্টর। ও থেকে কিউ পর্যন্ত যে ও কিউ ভেক্টরটা, এটাকে আমরা ছোট হাতের লিখতে পারি ভাইয়া যে, আচ্ছা সরি, এটা কিন্তু পি ভেক্টর হবে, এটা কিন্তু আমরা পি ভেক্টর আমরা দিতে পারি। আর এটাকে আমরা কিন্তু ভাইয়া দিতে পারি কিউ ভেক্টর। দিতে পারি কি পারি না বলো, তুমি বলো পারি কি পারি না। এখন আমরা যদি এই এম বিন্দুর এই যে তোমার এম যেটা, এটা মধ্যবিন্দু যদি আমরা বের করতে চাই, সাপোজ আমরা এখন মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু কিটা বলো তো, এম। তাহলে এম ইকুয়াল আমরা লিখতে পারি এই যে দেখো পি ভেক্টর আর কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর এই যে ও থেকে পি পর্যন্ত আমরা ধরছি, তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইজনকে যোগ করে তোমার ভাগ দিতে হবে 2 দ্বারা। কেন 2 দ্বারা ভাগ দিব? কারণ আমরা এটা তোমার জেনারেল ম্যাথে পরিসংখ্যানেও কিন্তু আমরা কিন্তু শিখে আসছি মধ্যবিন্দু কিভাবে বের করে, আমরা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু শিখছি আমরা মোটামুটি, আবার হায়ার ম্যাথে তো সবচেয়ে বেশি আছে।
তো মধ্যবিন্দু বের করার সিস্টেম হয়েছে কিন্তু এই দুই সাইডে যা নামবে, যে ভেক্টরটা নামবে, ওই দুজনের যোগ করে ভাগ দিবা তুমি 2 দ্বারা। কেন? মধ্য মানে কি মাঝখান। ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে সাপোজ ভাইয়া ধর একটা আপেল আছে, এই আপেলটাকে তুমি ঠিক মাঝখান দিয়ে ভাগ করো। তুমি কি করবা? এখান দিয়ে তুমি ভাগ করলা, ভাগ করছো না? এখন আমি বললাম যে ভাইয়া আমি আর তুমি খাবো, দুইজনে খাবো, সুন্দরভাবে একসাথে বসে বসে খাবো একটা আপেল। তাহলে বললাম এই একেবারে সঠিকভাবে ভাগ করবা। তুমি কি করলা? মাঝখান দিয়ে ফারছো, তুমি আমাকে অর্ধেক, তুমি অর্ধেক নিছো। তুমি যখন মুখে বলবা যে ভাই আপনি অর্ধেক নেন, আমি অর্ধেক নিই, রাইট? অর্ধেক কথাটা আসতেছে, অর্ধেক। অর্ধেককে গণিতের ভাষায় কি লেখে? এটাকে আমরা কি লিখতে পারি? 1/2। এটাকে আমরা জিনিসটাকে কি লিখতে পারি ভাইয়া বলো তো? 1/2। কথায় লজিক আছে কিনা বলো? 1/2 লিখতে পারি না? হাফ হাফ আমি লিখতে পারি না? 1/2 মানে যেটাকে আমরা কিন্তু বলা হয় ভাইয়া অর্ধেক। ঠিক সেম ভাবে এটা দেখো, এই যে এম যে বিন্দুটা, এই এম বিন্দুটা হচ্ছে পুরো পিকিউর, দেখো পিএম হয়েছে কিন্তু অর্ধেক, আবার এই যে দেখো কিউমটাও কিন্তু অর্ধেক, এটাও অর্ধেক, এটাও কিন্তু অর্ধেক, মাঝখানে কিন্তু এম বিন্দু পড়ছে। অর্ধেক কথাটা আসলে 2 দ্বারা তোমার ভাগ দিতে হবে, কোনো সাউন্ড হবে না, 2 দ্বারা কি করতে হবে ভাইয়া? ভাগ দিতে হবে। তাহলে মধ্যবিন্দু যদি আমরা আমাদের বের করতে বলে, তাহলে এই যে দেখো আমরা মনে মনে ধরে নিচ্ছি এটা একটা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর থেকে মনে মনে একটা রেখা কিন্তু আমরা টেনেছি। এবার কিন্তু আমরা এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডিভাইডেড বাই কিন্তু 2, আমরা খুব সহজে মধ্যবিন্দুটা বের করে ফেলেছি। ক্লিয়ার? তাহলে এটাকে যদি তুমি আরো একটু আপডেট ভাবে লিখতে চাও, তুমি জিনিসটাকে কিন্তু আরো একটু আপডেট ভাবে লিখতে পারো। তোমরা বলবো ভাইয়া কিভাবে? দেখো আমি লিখতে পারি 1/2 পি ভেক্টর প্লাস হচ্ছে কিন্তু কিউ ভেক্টর, এভাবেও তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি ভাইয়া তুমি সেভাবে লিখতে পারো। এটা অ্যাজ ইউর উইশ ব্রো, অ্যাজ ইউর উইশ। ক্লিয়ার? আমার কথা বুঝছো? এখন তুমি চিন্তা করো, এখন তুমি যদি এতটুকু বুঝে থাকো, আমি তোমাকে আরেকটা মধ্যবিন্দু বের করতে দিচ্ছি। এই পিকিউ রেখাটা কিন্তু সোজা ছিল, এখন আমি তোমাকে একটা রেখা দিচ্ছি এভাবে। এখন আমি তোমাকে বললাম যে এটা পি, এটা কিউ, এটা ঠিক মাঝখানে ধরো এম, এই এম বিন্দুর মধ্যবিন্দু তুমি বের করো। তাহলে তুমি কিভাবে বের করবা? সেম ভাবে, যেহেতু পিকিউ রেখাটা এবার বাঁকা আছে, তুমি এইখানে মনে মনে ও একটা অবস্থান ভেক্টর চিন্তা করবা। তাহলে ও থেকে তুমি কিউ পর্যন্ত টানবা, ও থেকে ভাইয়া তোমার পি পর্যন্ত কি করতে হবে? চিন্তা করতে হবে। বুঝছো? জাস্ট এটা সোজা তুমি ধরে নাও। তাহলে আমরা যদি চিন্তা করি ভাইয়া ও থেকে কিউ পর্যন্ত, যেটাকে আমরা বলতে পারি ও কিউ ভেক্টর, হুইচ ইজ ছোট হাতের কিউ ভেক্টর। ও থেকে পি পর্যন্ত এটাকে আমরা বলতে পারি ও পি ভেক্টর, হুইচ ইজ ছোট হাতের পি ভেক্টর, রাইট? আর এম যে মধ্যবিন্দু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মানে এই যে এম, এই মধ্যবিন্দুটা আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা কিন্তু লিখতে পারি, আচ্ছা এই যে এমটা, এই এমটাকে কিন্তু আমরা ছোট হাতের এম দিয়ে একটা দাগ দিতে পারি না? আমরা মধ্যবিন্দু বের করতেছি ভাইয়া, তাহলে আমরা ছোট হাতের এম ভেক্টর ইকুয়াল এই যে পি ভেক্টর প্লাস হচ্ছে কিন্তু কিউ ভেক্টর ডিভাইডেড বাই 2। এই যে দেখো মধ্যবিন্দু আমরা বের করে ফেললাম। বিষয়টা তুমি বুঝছো? এই যে দেখো ইজি, একেবারে ইজি। তুমি দুইটা ভেক্টরকে যোগ দিয়া ভাগ দিবা 2 দ্বারা। সেম ভাবে এই যে দেখো আমরা এম লিখছি, আমরা এই এমটাকে আরো একটু আপডেট ভাবে লিখতে পারি না? ছোট হাতের এম, দেখো আমরা এটাকে আর একটু আপডেট ভাবে লিখতে পারি না? কি দেখো ছোট হাতের এম ভেক্টর, এই এম না লেখা আমরা যেহেতু সব জায়গায় ছোট হাতের ইউজ করছি, তাহলে ছোট হাতের এম ভেক্টর আমি লিখতে পারি না ভাইয়া? এই যে দেখো আমি লিখে দিলাম। পানি পানি, তুমি বুঝছো ভাইয়া? তুমি বুঝছো? আচ্ছা মধ্যবিন্দুর কনসেপ্টটা বুঝছো যে মধ্যবিন্দু আমরা কিভাবে বের করব? অবস্থান ভেক্টরটা তুমি বুঝছো যে ভাই অবস্থান ভেক্টরটা কিভাবে চিন্তা করতে হয়? আচ্ছা, আর এই অবস্থান ভেক্টর যে এত বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর, আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার, রাইট? ভেক্টরের যোগের সূত্র তুমি বুঝছো বিভিন্ন অ্যাঙ্গেলে। আচ্ছা যদি তুমি বুঝে থাকো, এরপরে আমাদের কি শিখতে হবে? তুমি দেখো এখন আমরা কিন্তু যেটা শিখবো, তুমি এই জিনিসটা জানো। তোমাকে আমি যদি বলি যে ভাইয়া বলো তো এভি ভেক্টর মানে কি, তুমি অবশ্যই বলবা যে ভাইয়া স্মল ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর স্মল এ ভেক্টর, রাইট? কথা লজিক আছে না? আছে। জাস্ট এটা তোমার মুখস্থ হয়ে গেছে। বাট আমি যদি বলি ভাইয়া এই এভি ভেক্টরের বিপরীত ভেক্টর লেখো, আমি তোমাকে বললাম যে এই এভি ভেক্টরের কি আমরা এখন শিখবো বিপরীত ভেক্টর। বিপরীত যে ভেক্টর বের করা, এটা আমরা কিন্তু শিখবো, এটা আমাদের লাগবে। তুমি দেখো একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। তারা কিন্তু তোমার পুরো জিনিসটাই মিষ্টি মিষ্টি লাগবে, জাস্ট একটু তোমার কষ্ট করে ধৈর্য ধরতে হবে। দেখো এবি ভেক্টর আমি কি লিখতে পারি? যদি তুমি বিপরীত ভেক্টর বের করতে চাও, তাহলে তোমার কিন্তু তার আগে একটা মাইনাস আসবে। দিস দ্য পয়েন্ট। মাইনাস কেন আসবে? অনেকে কোশ্চেন করবে ভাইয়া মাইনাস কেন আসবে? এবি ভেক্টরের বিপরীত ভেক্টর হইছে মাইনাস বি এ ভেক্টর। ক্লিয়ার? দেখো বিটা আগে আসবে, এটা পরে যাবে। আমি যদি লিখি যে ভি এ ভেক্টরের বিপরীত ভেক্টর কি, এটা কিন্তু হবে মাইনাস এ ভি ভেক্টর।
অর্থাৎ এটা আগে আসবে, বিটা পরে আসবে, কিন্তু তার আগে একটা কিন্তু ভাইয়া মাইনাস দিতে হবে, বুঝছো? আমি যদি বলি ভাইয়া ওয়াই এক্স এর বিপরীত ভেক্টরটা কি হবে, মাইনাস এক্স ওয়াই ভেক্টর। ক্লিয়ার? তুমি বিষয়টা বোঝো, এটা কিন্তু বিপরীত ভেক্টর। সিম্পল ভাইয়া, সিম্পল। আমি যদি তোমাকে বলি যে মাইনাস ভিএ ভেক্টরের বিপরীত ভেক্টর কি বলতো, তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি চিন্তা করবা যে ভাইয়া শিখাইছে আমরা যদি বিপরীত ভেক্টর বের করতে চাই তাহলে অবশ্যই ভাইয়া এই যে এগুলার চেঞ্জ আসবে এবং তার আগে একটা মাইনাস আসবে। তো আমরা জানি এটা আগে আসবে আর বিটা পরে যাবে, তার আগে একটা মাইনাস আসবে, এই তো। কিন্তু এইটার আগেও কিন্তু একটা মাইনাস ছিল, এই জন্য এখানে একটা মাইনাস দিবা, আর এই জিনিসটাকে তোমার ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এই যে মাইনাসটা, এই মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, আর এই জিনিসটাকে যখন তুমি লেখছো বা এটার ভেক্টরটা যখন তুমি বের করছো বিপরীত ভেক্টর, তখন তার আগে কিন্তু একটা মাইনাস আসছে। এখন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস শুরুতে দিতে হয় না, এটা তোমরা সবাই জানো। শুধু আমি লিখতে পারি এ ভি ভেক্টর। ভাইয়া বুঝছো যে মাইনাস ভি এ ভেক্টরের বিপরীত ভেক্টর এটা কি বের করছে ভাইয়া, বিপরীত ভেক্টর। এগুলো দিয়ে কিন্তু তোমার এমসিকিউ থাকবে ভাইয়া, শোনো, এগুলো দিয়ে তোমার কি থাকবে, এমসিকিউ থাকবে। এগুলো দিয়ে কি থাকবে ভাইয়া, এমসিকিউ থাকবে, একটু মাথায় রাখবা। এতটুকু তুমি বুঝছো? বলো, এতটুকু ভাইয়া তুমি বুঝছো? তাহলে যদি বুঝে থাকো, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, বেসিকের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু ধারক রেখা। এটা সম্পর্কে আমরা এখন জানবো। ধারক রেখা, এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে কি ধারক রেখা। এই ধারক রেখা দিয়ে কতগুলা সৃজনশীলে ফিনিশিং তুমি দিতে পারবা যা বলার বাইরে, এই ধারক রেখা দিয়ে। ওকে, এখন অনেকে বলবো যে ভাইয়া ধারক রেখা মানে কি? মাথায় রাখবা, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, আমি আবার বলতেছি কি, দুইটি রেখা যদি পরস্পর কি ভাইয়া সমান্তরাল হয়, সমান্তরাল হয়, এটাকে আমরা কিন্তু এই যে দেখো কি বলছে, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তারা কি, তারা হইছে কিন্তু ধারক রেখা। তারা কি ভাইয়া, তারা কিন্তু ধারক রেখা। লেখো, তারা হচ্ছে কিন্তু ধারক রেখা। তারা কি ভাইয়া, ধারক রেখা। দুইটা রেখা যদি ভাইয়া পরস্পর সমান্তরাল হয় তারা কিন্তু তোমার ধারক রেখা। ফর এক্সাম্পল তুমি ভাবো, ধরো এ থেকে বি, সাপোজ তুমি চিন্তা করো এ থেকে বি এই একটা রেখা আছে। আচ্ছা, এরপর তুমি চিন্তা করো, ধরো এই যে দেখো সি থেকে ডি, এ বি সি ডি, এই যে সি থেকে আমি কিন্তু ডি দিলাম। সো দুইটা রেখা না, শুধু দুইটা রেখা না, এখানে আরো অনেকগুলা রেখা কিন্তু ভাইয়া তোমার থাকতেই পারে, তাই না? এখন তুমি চিন্তা করো যে এই জায়গাতে তুমি দেখো আমি ফাইনাল একটা রেখা আমি লিখতেছি। তুমি দেখো আমি যেটা তোমাকে বুঝাইতে চাচ্ছি যে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, যেহেতু এখানে দুইটার কথা বলছে, দেখো এই এ বি রেখাটা যেই দিকে, সিডি রেখাটাও সেই দিকে, দুইটাই কিন্তু সমান্তরালে আছে, হয়তো বা মাপ ভিন্ন বাট সমান্তরালে আছে। তাহলে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তুমি এবি রেখাটাকে, এই বড় যে রেখাটা এটার উপর ফেলো, তুমি এই অনুপাতে ফেলো, এই অনুপাতে ফেললে এই এ এর পয়েন্ট আসবে এখানে, আবার বি এর পয়েন্ট আসবে এখানে, অর্থাৎ এখানে এ আর এখানে কিন্তু ভাইয়া ভি। ফাইন, সিডিটাকেও এই রেখাটার উপর ফেলো, তাহলে সি এর পয়েন্ট আসবে এইখানে, আর ডি এর পয়েন্ট আসবে কিন্তু এইখানে। তার মানে এটা বসবে ভাইয়া তোমার সি, আর এটা আসবে কিন্তু তোমার ভাইয়া ডি। সি আর কি আসবে, ডি আসবে। এখন তুমি বিষয়টা বুঝো, দেখো এই রেখাটাকেও যখন আমি এই রেখার উপরে ফেলেছি, এই রেখাটাকেও যখন আমি সেম রেখার উপরে ফেলেছি, দুইটাই কিন্তু দেখো একই দিকে গেছে, মানে ওরা কিন্তু পরস্পর সমান্তরাল আছে। যার কারণে কিন্তু দেখো এই পুরো রেখাটা আমি কিন্তু ওদেরকে ফেলছি। যদি ফেলার পরে যদি এরকম হয়, এটাকে আমরা বলতে পারি এরা পরস্পর কিন্তু ধারক রেখা। এরা কি, এরা মেইনলি কিন্তু ভাইয়া ধারক রেখা। সহজ কথা, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, কোনো সাউন্ড নাই, যেমন এবি এবং সিডি এই দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল, তুমি দেখতে পারতেছো, তাহলে এরা কিন্তু পরস্পর ধারক রেখা, আর কোনো প্যারা নাই, এরা কিন্তু পরস্পর ধারক রেখা। কারণ কি, কারণ এবি যেই দিকে গেছে, এবি যেই দিকে গেছে, এখানেও সেই দিকে গেছে, সিডিও সেই দিকে গেছে, তাহলে এটাও কিন্তু সেই দিকে গেছে। দেখো তাহলে দুইটা রেখা পরস্পর কিন্তু সমান্তরাল, তারা কিন্তু আমি বলতে পারি এদেরকে ধারক রেখা। এখন আসে ধারক রেখার যদি তুমি কনসেপ্টটা বুঝো, দেখো তুমি ধারক রেখার যদি ভাইয়া তুমি কনসেপ্টটা বুঝো, তাহলে আমি আর একটা এক্সাম্পল ভাইয়া তোমাকে দিব। তুমি দেখো আর একটা এক্সাম্পল আমি তোমাকে দিতে চাচ্ছি পুরো জিনিসটাকে আর একটু আয়ত্ত করতে। দেখো আমি এটাকে একটু সেট করে নিই, আর একটু সেট করে নিই এই জায়গাতে। দেখো ফর এক্সাম্পল আমি এভাবে একটা রেখা টানলাম আর এভাবে একটা রেখা টানলাম। এখন আমার কোশ্চেন, আমি জাস্ট একটু দেখো বাঁকা হইতে পারে হয়তো বা জিনিসটা, আমি এখন তোমাকে প্রশ্ন করবো ভাইয়া, এটা দেখো এটাও এ এটাও বি, এটা ধরো এই দিকে গেছে, এটাও সি এটা ডি, এটা ধরো এই দিকে গেছে। এখন এ বি আর সি ডি দুইজন কি সমান্তরাল? বলো দুইজন কি সমান্তরাল? অ্যান্সার দাও,
সোজা কথা, এরা কি ধারক রেখা? এরা কি ধারক রেখা? ঠিক আছে, এটা কি ধারক রেখা? সোজা কথা। তুমি এটা কি করবা, তোমার কাজ আছে ধারক রেখা মিলানোর জন্য তুমি একটা রেখা টানবা, বড় রেখা। বড় রেখা টানছো, এখন তুমি এই এবিটাকে এই বরাবর ফেলবা। আমি যদি এই বরাবর টানি তাহলে এই এবি রেখাটা কিন্তু তোমার সিম্পলি এইভাবে যায়, ওই এবি রেখাটা রাইট এই দিকে। আর সিডি রেখাটা একেবারে নিচ বরাবর আমি যদি টানি তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে ধরো সিডি রেখা কিন্তু যাচ্ছে, সিডিটা যাচ্ছে এই দিকে। তাহলে দুইজনে কিন্তু দুই দিকে যাচ্ছে। আমাদের শর্ত কি ধারক রেখা, যে দুইজন কি, অর্থাৎ দুইটা রেখা সমান্তরাল হইতে হবে। তাহলে দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তারা ধারক রেখা, নাহলে না। ওরা সমান্তরাল হইছে না, তার মানে ওরা ধারক রেখা নয় আকারে না। এটা মাথায় রাখবা, এটা ক্রস আমি দিলাম, কারণ ওরা কিন্তু ভাইয়া ধারক রেখা না। পানি পানি ভাইয়া, কারণ কি, কারণ কি এক্স্যাক্টলি, কারণ কি, ওরা কিন্তু মেইনলি সমান্তরাল না, সমান্তরাল না। তার মানে আমরা বুঝতে পারলাম ধারক রেখা যদি হইতে চায় তাহলে অবশ্যই ওদের সমান্তরাল হতে হবে। বিষয়টা ক্লিয়ার? আমি আশা করছি তোমাদের এতটুকু পুরাটাই পানি পানি, রাইট? আমি আবার একটু রিপিট করতেছি, বিকজ এখন আমি তোমাদের যেহেতু বেসিক মোটামুটি আমাদের শেষ, আর একটু আছে, এটা আমি পরে আলোচনা করবো। বাট এখন আমাদের টাইপ ভিত্তিক সৃজনশীলে যাব। আমি টোটাল তোমাকে 5টা টাইপ শিখাবো। 5টা টাইপ শিখলে যত সৃজনশীল আছে ঠিকঠাক ভাবে কোপাইতে পারবা, তুমি দেখবা। আচ্ছা, জাস্ট ওয়েট, তোমাকে আমি একটু আইডিয়া দিচ্ছি ভাইয়া। ফার্স্টে আমরা ভেক্টর সম্পর্কে জানছি, ভেক্টরের মান আছে এবং দিক আছে। দেখো দিক আছে, এবং এটা কিন্তু ভেক্টরের যোগের যেই সূত্রটা আমরা এটা জানি। ভেক্টরকে যদি তুমি মডুলাস করো তাহলে কিন্তু এই যে ভেক্টরকে কিন্তু তুমি অলরেডি ভেক্টরটা বাদ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমরা জেনেছি ভেক্টরের যোগের সূত্র, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমরা শিখছি, বিভিন্নভাবে আমরা শিখছি। আর পুরোটা যদি তোমার ডিরেকশন যদি সেম হয়, ধরো এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, তাহলে তিনটার যোগফল কিন্তু রেজাল্ট আসবে কিন্তু আমাদের 0। অবস্থান ভেক্টর আমরা জানি ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো বিন্দুর কিন্তু অবস্থান ভেক্টর কিন্তু আমরা বের করতে পারি, সেগুলোও কিন্তু আমাদের ডান। এরপর আমরা অবস্থান ভেক্টরের ডিরেকশন সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করছি। এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এবি ভেক্টর সমান সমান ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা একটু মাথায় রাখবো ভাইয়া, এবি ভেক্টর সমান সমান ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা মাথায় রাখবা। আবার এবি ভেক্টর সমান সমান মাইনাস বি এ ভেক্টর, এটাও মাথায় রাখবা, মানে বিপরীত ভেক্টরটাও তুমি ভাইয়া মাথায় রাখবা। ক্লিয়ার? তো যদি তোমার ক্লিয়ার হয়, আমরা ডিরেক্টলি কিন্তু এখন চলে যাব টাইপ ভিত্তিক সৃজনশীলে। প্রথমে দেখো, আমি টাইপ 1 টাইপ ভিত্তিক সিকিউ বা সৃজনশীল, এগুলা পারলে তুমি সৃজনশীলে এখানে আমি যা লিখে দেবো এগুলোই তুমি সৃজনশীলে প্রত্যেকটা সৃজনশীলে অ্যাপ্লাই করবা। প্যারানার কিছু নয় ভাইয়া, চিল ব্রো। দেখো 1 নম্বরে বলছে কি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এটা কিন্তু তোমাদের বইয়ে আমি যদি বলি উদাহরণ নাম্বার 3, তোমাদের মেইন বইয়ের, আমি যদি জাস্ট তোমাদেরকে বইটা দেখাই, এই যে বইটা, তো এই বইয়ের কিন্তু তোমার উদাহরণ 3-এ আছে। জাস্ট আমি একটু তোমাদের দেখাতে চাচ্ছি, এখানে 10-এ যাই তাহলে ভালো হবে। উদাহরণ 1, এই যে দেখো উদাহরণ কিন্তু ভাইয়া 3-এ আছে, এই উদাহরণ 3-এ আছে। এই উদাহরণ 3টাকে আমি 1 নাম্বার টাইপ লিখেছি, কারণ এটা বিগত বছরে অনেকগুলা সৃজনশীলে কিন্তু আসছে, তুমি দেখতে পারবা। এবং একটা জিনিস আমি বলি, ফার্স্টে বলে রাখি, ভাইয়ার কাছ থেকে তুমি যা শিখবা, যে কয়টা টাইপ, যেভাবে আমি অঙ্ক করাবো প্রত্যেকটা সৃজনশীলে সেম জিনিস অ্যাপ্লাই করবা। তুমি দেখবা আমি এখানে একভাবে শিখাচ্ছি, তোমার মেইন বুকে দেখবে একভাবে, আর একভাবে, আবার তুমি দেখবা গাইডে দেখবা অন্যভাবে কিন্তু করছে। তো এই 2-3 জায়গায় যখন তুমি দেখবা তখন তোমার মাথাটা এমনিতেই একেবারে শেষ হয়ে যাবে। তুমি বলবা যে ভাইয়া কি শিখলাম, পারতেছি না, কিছুই পারতেছি না। প্যারা নেওয়ার কিছু নেই, আমি যেভাবে শিখাই তুমি সেভাবে শিখবা। আমি এই নিয়মের ম্যাথ আমি যদি বলি বিগত বছরে কতগুলা বোর্ডে 6 থেকে 7টা বোর্ডে আমি কিন্তু দেখাইতে পারবো সেম ম্যাথ। তো ওই 6 থেকে 7টা বোর্ডে এখন আমি যেই নিয়মে করাবো সেই নিয়মই কিন্তু ভাই তুমি করবা, সেই নিয়মই তুমি করবা। ওকে, তো গাইডে কি বলছে না বলছে ওটা দেখার টাইম নাই। তো আমরা রিল্যাক্স হই ব্রো, রিল্যাক্স। ওকে, খেলা তাহলে শুরু। তাহলে খেলাটা আমরা শুরু করার আগে আমাদের আগে চিত্র আঁকতে হবে, কারণ চিত্র না আঁকলে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না জিনিসটা কি বলছে। তো ফার্স্টে আমাদের বলছে কি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো। ওকে, ত্রিভুজ, আগে আমাদের ত্রিভুজের কথা বলছে ভাই, আগে আমি ত্রিভুজ আঁকি। বিষয়টা খেয়াল করো, আগে ত্রিভুজ বলছে, আমি ত্রিভুজ আঁকতেছি। ধরো এ বি সি, আমি ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের যে কোনো দুই বাহু, তাহলে দুই বাহু কোনটা, ধরো এই এ বি বাহু আর এসি বাহু, এই দুইটা বাহুর মধ্যবিন্দু ধরো এইখানে, দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত তোমাকে একটা রেখা টানতে বলছে, এটাকে বলা হয় সংযোজক রেখাংশ। তাহলে এবিসি, এটা এবিসি, এটাকে আমরা ধরবো ডি, আর এটাকে আমরা ধরবো হচ্ছে কিন্তু ই। তাহলে সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের, মানে এই ত্রিভুজের তৃতীয় বাহু কেটা, এইটা যদি এই দুইটা বাহু ছাড়া তৃতীয় বাহু হচ্ছে কিন্তু এইটা, এই যে তৃতীয় বাহুর সমান্তরাল, রাইট?
এই যে ডিইটা আর বিসিটা কিন্তু সমান্তরাল, আবার কিন্তু এটা প্রুভ করতে হবে যে ডিইটা সমান্তরাল চিহ্ন কিন্তু এইটা, এই যে বিসি, ডিই আর বিসি কিন্তু পরস্পর সমান্তরাল। এটা কিন্তু বলছে যে তৃতীয় বাহু সমান্তরাল, এই ডিই রেখাটা এই বাহুটার কিন্তু সমান্তরাল। এটা ও তার অর্ধেক, ও তার অর্ধেক মানে কি, অর্থাৎ আমি কিন্তু লিখতে পারি এই যে ডিইটা, এই যে ডিইটা আমি লিখতে পারি এই যে ডিইটা হইছে অর্ধেক, কার অর্ধেক, পুরো এই বিসির অর্ধেক, পুরো এই বিসির অর্ধেক। এই দুইটা জিনিস তোমাকে কিন্তু প্রুভ করতে হবে, একেবারে তোমাদের জেনারেল ম্যাথের জ্যামিতির মতো। বাট প্যারানার কিছু নাই ভাইয়া, চিল চিল থাকবা, কোনো চাপ নিবা না। তবে তার আগে ফার্স্টে চাপ নেওয়ার আগে তোমার একটু আইডেন্টিফাই করতে হবে। ভাইয়া তুমি ধরো এ থেকে যাত্রা শুরু করছো না, তাহলে এ থেকে যাত্রা শুরু করছো এই দিকে, এই দিকে, আবার এই দিক দিয়েও কিন্তু এইভাবে আসবে, এইভাবে আসবে। কারণ আমরা জানি একটা বিন্দু দিয়ে যখন তুমি স্টার্ট করবা দুই দিকেই যাবে, কিন্তু এরপরে আমরা জানি বি হয়, তো এই অনুপাতে আমরা বি থেকে স্টার্ট করবো। এই যে বি থেকে আমরা সামনের দিকে যাওয়া শুরু করবো, যদি এ থেকে এদিকে, তার মানে এটাও কিন্তু এই দিকে যাবে, এই দিকে যাবে। বাস আমার কিন্তু এই যে ডিরেকশন বা চিহ্ন কিন্তু আমি দিয়ে ফেলছি। অনেকে বলবে ভাইয়া এই চিহ্ন দিতে আমার ঝামেলা হয়। বললাম তো, তুমি এ থেকে যাত্রা শুরু করছো, এই দিকেও তীর চিহ্ন দাও, আবার এই দিকে একই সাথে তীর চিহ্ন দাও, তুমি যেন এর পর বি হয়, মানে এই জিনিসটা এইভাবে যাবে, এই জন্য এই দিকে দেবা আবার এই দিকেও দিবা, বাস শেষ। এই তো, এটা নিয়ে আহামরি তেমন কিছু না, ইটস ভেরি সিম্পল ব্রো, এটা কঠিন কিছু না। আচ্ছা তাহলে এখন তুমি কিভাবে করবা, শোনো, আমরা এই অঙ্কটা সোজা কথা, এটা একটা অঙ্ক না, এটা একটা অঙ্ক। তো এই অঙ্কটা ওভারঅল আমরা দুইটা স্টেপে করবো। কয় স্টেপে ভাইয়া? দুই স্টেপে। এখন স্টেপে আমরা কি কি খেয়াল করবো, দেখো মাথায় রাখবে একটা জিনিস, যখন তুমি অঙ্কটা করবা প্রথম স্টেপে, এটা দেখো এ এ ডি ই, এই যে দেখো আমি ডট 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 দিচ্ছি, মানে এই ত্রিভুজটা তোমাকে বোঝাচ্ছে যে এই ত্রিভুজ, এই ত্রিভুজটা নিয়ে কিন্তু ভাই তোমার কাজ করতে হবে। এই এ ডি ই নিয়ে ফার্স্টে তুমি কাজ করবা, এ ডি ই ত্রিভুজ নিয়ে কাজ করবা, স্টেপ নাম্বার 1। সেকেন্ড নাম্বার স্টেপে তুমি এ বি সি পুরোটা নিয়ে কাজ করবা, খেলা শেষ, খেলা শেষ, কোনো কথা নাই, কোনো কথা নাই ভাইয়া, কোনো সাউন্ড হবে না, খেলা শেষ, খেলা শেষ। তাহলে তুমি দেখবা, জাস্ট ওয়েট, তুমি দেখো, জাস্ট তুমি দেখো আমি কি বলছি। আমরা দুই স্টেপে কিন্তু করবো, প্রথমে আমরা এডিই নিয়ে কাজ করবো। তোমরা বলবো এডিই তে আমরা আসলে এক্স্যাক্টলি কি করব। তুমি চিন্তা করো, তোমরা যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা জানি একটা ত্রিভুজ বা এটা একটা ত্রিভুজ ক্যাটাগরির, তুমি ডাইরেক্ট এখন লেখো 1 নাম্বার দিয়া, তুমি যেহেতু চিত্র আঁকছো এখন লেখো প্রমাণ, লেখো তুমি প্রমাণ। তাহলে প্রমাণ 1 নাম্বারে তুমি কি দিবা, প্রমাণ 1-এ তুমি কি দিবা, তুমি এডিই লেখো, ত্রিভুজ এডিই এ। আমরা জানি যেহেতু আমাদের ভেক্টর নিয়ে কাজ করতে বলছে, তো ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি এখানে কিন্তু অর্থাৎ ত্রিভুজের ভেক্টরের যোগের সূত্র কাজ করবে। তো আমরা জানি এই জিনিসটা এডিই এতটুকু নিয়ে যদি কাজ করি, দেখো এর পরে ডি, ডি এর পর ই হয়েছে, ডিরেকশনটা কিন্তু এই দিকে, তাহলে আমি কিন্তু লিখতে পারি এডিএ তোমার ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সরি ত্রিভুজের এডিই, ত্রিভুজ এডিএ আমরা যদি যোগের সূত্র লিখি, যোগের সূত্রানুসারে লেখো, যোগের সূত্রানুসারে, এই জিনিসটা কিন্তু সব জায়গায় লিখতে হবে। তাহলে যোগের সূত্রানুসারে আমি লিখতে পারি এডি ভেক্টর প্লাস, কারণ এডির পরে কিন্তু ডিই আসছে, ডিই ভেক্টর ইকুয়াল, ইকুয়াল কি ইএ ভেক্টর না, উল্টা দিক এই ভেক্টর, যেহেতু উল্টা এই জন্য ইকুয়াল দিছি, এই ভেক্টর। বিষয়টা বুঝছো? এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল এই ভেক্টর। এটা কিন্তু আমরা জানি যেটা কিন্তু হচ্ছে ভেক্টরের যোগের সূত্র। এটা কি ভাইয়া? ভেক্টরের যোগের সূত্র। এতটুকু তুমি বুঝছো। এখন তুমি বলবা ভাইয়া এখান থেকে আমরা কি রাখবো, এই খেয়াল করো, খেয়াল করো, আমি যেভাবে শিখাবো প্রত্যেকটা সিনেন্সিটা সেভাবে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন তুমি বলো তো তুমি এখান থেকে কি রাখবা, তোমার মাথায় কোনটা খেলতেছে বলো। তুমি জানো তোমাকে বলছে যে ডিই আর বিসি সমান্তরাল কিনা, তাহলে সমান্তরাল যদি বাইর করতে চাও তাহলে অবশ্যই তোমার ডি এর মানটা লাগবে, ডি এর মান লাগবে আর বিসির মান লাগবে, এই তো। তাহলে আমি শিওর এখান থেকে আমার ডিইটা বের করতে হবে, সিম্পল ভাই। তাহলে তুমি ডিইটাকে অর্থাৎ ডিই ভেক্টরটাকে রাখো, তাহলে এখানে থাকতেছে এই ভেক্টর, আর এটার আগে কিছু না মানে প্লাস, ওই পাশে নিলে মাইনাস এডি ভেক্টর। এই জিনিসটাকে তুমি 1 নাম্বার সমীকরণ ধরো। কেন ধরো বা কিসের কারণে ধরো বা আমি একটু পরে কিন্তু ভাই বলতেছি, ক্লিয়ার? এতটুকু তুমি বুঝছো? এতটুকু তুমি বুঝছো ভাইয়া? বলো এতটুকু তুমি বুঝছো কিনা সেটা বলো, এতটুকু তুমি বুঝছো কিনা, এতটুকু তুমি বুঝছো কিনা? ওকে, এখন তুমি চিন্তা করো, যেহেতু আমি বলছি দুইটা স্টেপে, এখন আমাদের মেইন যে কাজটা আমরা দুইটা স্টেপই করবো। বাট তুমি দেখো ভাইয়া, আমাদের এই এডি, এখন আমরা তো ডি এর মান পাইছি, কিন্তু আমাদের এই এডি এই এগুলোর মান জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। তুমি তো ধরো ডি এর মান পাইছো, আমাদের এখন এইটার মানও জানা লাগবে, আমাদের এই যে দেখো এডির মানও জানা লাগবে, আবার এর মানও জানা লাগবে, এটা মাথায় রাখবা। তো এডির মান আমরা কিভাবে জানবো? তুমি লেখো এখন এডি ভেক্টর, এটা সমস্যা আমি কি লিখতে পারি ভাইয়া? তুমি জানো এই এডিটা কিন্তু পুরো এবির অর্ধেক, আমি লিখতে পারি এডি ভেক্টরটা হইছে অর্ধেক, অর্ধেককে লেখে গণিতে 1/2, কার অর্ধেক? পুরো এবি ভেক্টরের অর্ধেক,
পুরো এবি ভেক্টরের অর্ধেক, এটা গেল। আবার আমি লিখতে পারি এইটা। আচ্ছা, এটাকে একটু আরেকটু কাজ করো, যেহেতু তুমি লেখছো একটু কাজ করো। তুমি কাজটা কি করবা, আর গুণ করবা। যেমন আমি লিখতে পারি যে এডি ভেক্টর ইকুয়াল উপরে এবি ভেক্টর ডিভাইডেড বাই ভাইয়া 2। এখন তুমি আর গুণ করো, নিচে 1 চিন্তা করো। আমি লিখতে পারি ভাইয়া যে এডি ভেক্টর 2 এডি ভেক্টর, এটাও লিখলেও হয়। কি লাগবে, 2 এডি ভেক্টর, 2 এর সাথে এডি গুণ করলে 2 এডি ভেক্টর ইকুয়াল হয়েছে কিন্তু এবির সাথে 1 গুণ করলে এবি ভেক্টর হয়। এইটা তুমি বুঝছো, জাস্ট এতটুকু রাইখে দাও, প্যারা নাই। তাহলে আমরা এডি ভেক্টরটা বের করলাম, এখন আমরা এই ভেক্টরটা বের করব। এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিন্তু এই ভেক্টরটা কিন্তু আমরা বের করব। দেখো এখন আমরা জাস্ট দেখো এই ভেক্টরটা আমরা বের করব, ওই যে এই ভেক্টর। তাহলে এই ভেক্টরটা আমি কি লিখতে পারি, এই ভেক্টর আমরা জানি অর্ধেক, কার অর্ধেক বলো তো, পুরো এসির অর্ধেক, পুরো এসি ভেক্টরের অর্ধেক। তাহলে বা দাও একটু আর গুণ করো। তাহলে আমরা কিন্তু জানি এই 2 এর সাথে এই গুণ করলে 2 এই ভেক্টর ইকুয়াল থাকতেছে এসি তো অন, এসি একে এসি, আর নিচে মনে মনে অন চিন্তা করবা, এখানে তোমার কিন্তু ভাইয়া এসি ভেক্টর কিন্তু থাকতেছে, বুঝছো। আমরা এর মানও পাইলাম, এডির মানও পাইলাম, প্যারা নাই, চিল। তুমি বলো ভাই আপনি তো 2 রাখলেন, কোনো অসুবিধা নাই, খেলা তো এখন পর্যন্ত শেষ হয় নাই। তো ফার্স্ট স্টেপে, প্রথম স্টেপে আমাদের কি ছিল, প্রথম স্টেপে কিন্তু আমরা এডিই ভাই আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, এবং এই ত্রিভুজটা এই যে কোন সূত্র অ্যাপ্লাই করেছি, যোগের সূত্র, ত্রিভুজের যোগের মানে ভেক্টরের যোগের সূত্র আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু ভেক্টরের যোগের সূত্র তুমি লিখবা, ভেক্টরটা ইউজ করবা, তাহলে ভালো হবে। এবং অ্যাড করার পর আমরা 1 নম্বর সমীকরণ পাইছি, এবং এই ত্রিভুজের ভিতরে আমরা এই 1 নম্বর সমীকরণে কিন্তু ডি এর মানটা বের করছি, বাট আমরা এডির মান এর মান এগুলো কিন্তু জানি না। এই জন্য পরের ধাপে আমরা এডির মান এর মানটা কিন্তু বের করছি, বাস শেষ, আমাদের পুরো ত্রিভুজটা নিয়েই খেলা শেষ। আর এই ত্রিভুজের ভিতরে যা যা বের করা দরকার সবই বের করছি, এক গড় মান 3 গড় মানে আমরা বের করছি, বুঝছো। এখন আমাদের এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমরা পুরো এবিসিটা নিয়েই খেলবো, বুঝো না, এখন আমরা পুরো এবিসি নিয়েই কিন্তু খেলবো পরের স্টেপে। এখন তুমি লিখবা, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এখানে 1 না লিখে তুমি ধাপ 1 লিখতে পারো, শুধু 1 না, এখানে তোমার লেখা উচিত ধাপ 1, তাহলে ভালো হবে। ধাপ 1 লেখো, ধাপ 1 লিখছো। তাহলে পরের স্টেপে যেহেতু আমরা 2টা ধাপে বা 2টা স্টেপে করবো, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে কিন্তু ধাপ 2, লেখো ধাপ 2। তাহলে ধাপ 2 তোমার কি আসবে, আমরা পুরো এবিসি ত্রিভুজটা নিয়ে খেলবো। তাহলে তুমি লেখো ত্রিভুজ এ বি সি এ, তুমি ভেক্টরের যোগের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে ভেক্টরের যোগের সূত্রানুসারে লেখো, বেগের মানে সরি যোগের সূত্রানুসারে ভাই লেখো। আমরা জানি সেম জিনিসটা, দেখো এবি তারপর বিসি তারপর কিন্তু এসি, তাহলে আমরা কিন্তু লিখতে পারি আগে এবি ভেক্টর প্লাস তারপর বিসিতে গেছে, তার মানে হচ্ছে কিন্তু বিসি ভেক্টর ইকুয়াল কেন আসবে, কারণ উল্টা দিক এ থেকে সিতে আসছে, এসি ভেক্টর। লিখতে পারি কি পারি না, বলো পারি কি পারি না। ইয়েস ব্রো, কেন পারবো না, ওয়াই ইয়ং ম্যান, কেন আমরা পারবো না ব্রো। আচ্ছা তুমি চিন্তা করো, তুমি যেহেতু দ্বিতীয় স্টেপে পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করতেছো, বলো তো তোমার কি টার্গেট থাকা উচিত, বলো ভাইয়া তোমার কি টার্গেট থাকা উচিত, কি তোমার বিসিটা বের করা উচিত, রাইট। এই শোনো, একটা জিনিস তুমি বোঝো, বিষয়টা তুমি বোঝো ভাই, আমরা এই ত্রিভুজে ডিইটা বের করছি আমাদের মেইন, কারণ এটা মেইন কেন, কারণ আমাদের বের করতে হবে ডিই আর বিসি সমান্তরাল। তাহলে আমরা প্রথম ধাপে ডিইটা যেভাবে মানে অনেক কষ্ট করে বের করছি, এখন এই ধাপে কি আমরা আগে কি এবি বের করবো, এটা কোনো কথা হইলো, আমাদের টার্গেট এই ধাপে বিসিটা বের করা। তাহলে কি হবে, ডিই আর বিসি যদি আমরা মিলিয়ে দিতে পারি তাহলে তো খেল খতম। তাহলে আমরা বিসিটাকে রাখবো, তাহলে বা তুমি বিসি ভেক্টরটাকে রাখো, এই সাইডে থাকতেছে এসি ভেক্টর, এটার আগে কিছু না মানে প্লাস, ওই পাশে গেলে মাইনাস এবি ভেক্টর, ক্লিয়ার, বুঝছো ভাইয়া। এখন তুমি চিন্তা করো এই এসি আর এবির মান তুমি জানো ভাইয়া, বলো এসি আর এবির মান কি তুমি জানো, অবশ্যই ব্রো। এই যে দেখো এসি ভেক্টর টু এই ভেক্টর সমান এসি, রাইট। তাহলে এসি ভেক্টর জায়গায় আমি লিখতে পারি 2AE ভেক্টর মাইনাস এবি ভেক্টরের মান তুমি জানো, এই যে 2AD ভেক্টর, এটাই আসলে কিন্তু ভেক্টরের একটা মজা। মানে তুমি কষ্ট করে একটু ফার্স্ট টাইম তুমি একবার নিয়ম শিখবা, তারপর তুমি প্রত্যেকটা সৃজনশীলে কোপায়া যাবা, এটাই আসলে ভেক্টরের মজা। এই মজাটা কিন্তু সবাই বুঝতে পারে না, আর সবার মাথার ভিতরে ঢুকেও না। যে তুমি ভাইয়া যতটুকু বেসিক শিখাইছে, আর এখন যে কয়টা টাইপ শিখাবো, একবার তুমি যদি ধরতে পারো ভাই, শোনো আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তুমি দেখবা যে ভেক্টর দিয়া একেবারে ফুল মার্ক, এমসিকিউ বলো, সিকিউ বলো, সংক্ষিপ্ত প্রশ্ন বলো, যেখানে বলো তুমি, ঠিক আছে, সব জায়গায় তুমি কোপাইতে পারবা। ওকে, তাহলে দেখো বা
তুমি বিসি ভেক্টরটাকে রাখো, 2 2 তুমি 2 কমন নাও, কমন না মানে ভাগ করা, এখানে থাকতেছে ভাইয়া তোমার এই ভেক্টর মাইনাস এখানে থাকতেছে ভাইয়া তোমার এডি ভেক্টর। তুমি বুঝছো এতটুকু? ভাইয়া তুমি বলো বলো তুমি এতটুকু তুমি বুঝছো? এখন আরো একটা মজার জিনিস ভাই, এটাও কোনো না কোনো জায়গায় আছে এই জিনিসটা, এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। দেখো এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর, এটার জায়গায় আমরা ডিই ভেক্টর লিখতে পারি, পারি কিনা? তাহলে আমরা বা ভিসি ভেক্টর ইকুয়াল লিখতে পারি 2ডিই ভেক্টর। ওয়াও, হে ব্রো, হ্যাঁ ইয়ং ম্যান, তুমি দেখো বুঝছো? তোমার আমরা আমাদের মিলিয়ে কি হয়েছে, ডিই সমান সমান হাফ অফ বিসি, মনে আছে? তাহলে বা তুমি ঘুরাও 2ডিই এই সাইডে আনো, 2ডিই ভেক্টর এই সাইডে আনো, আর বিসি ভেক্টরটাকে ওই সাইডে নাও। জাস্ট তুমি ঘুরাইছো, জায়গা জমি নিয়ে যখন তুমি ঘুরাবা তখন কিন্তু সাইনের পরিবর্তন হবে না। এটা কিন্তু সিম্পলি তোমরা সবাই জানো, সকলেই কিন্তু জানো। এখন আমাদের যেই কাজটা করতে হবে ভাইয়া, কি করবা? তাহলে দেখো বা আমরা কিন্তু আগেরটা এটা এই ডিটাকে এখন রাখবা যে ডিই ভেক্টর ইকুয়াল 2 গুণ অবস্থা আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে, উপরে কিছু না মানে 1/2 হয়। 1/2 না দিয়ে তুমি লিখবা যে ভাইয়া 1/2 না, আমি লিখবো বিসি ভেক্টর বাই 2। এটাই তো হওয়ার কথা, রাইট? এটাই তো, কারণ তুমি ডিটাকে রাখলে 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে বিসি ভেক্টর বাই 2। এখন তুমি এই 2টাকে একটু আলাদা করো কষ্ট করে, তার উপরে কিছু তা নাই, শুধু 1 থাকবে আর নিচে কিন্তু 2, আর এখানে থাকবে শুধু ভিসি ভেক্টর। এখন তোমার কাজ কি জানো? যেহেতু তোমার টার্গেট হয়েছে কিন্তু এটা যে ডিটা এটার অর্ধেক, এটা তোমাকে আগে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে তুমি এখন মডুলাসটাকে সরাবা, তাহলে ভেক্টরটাকে সরাবা, আর ভেক্টরটাকে সরানোর জন্য উভয় পক্ষে তুমি মডুলাস আনবা। এই যে দেখো, এই যে দেখো, আমি কিন্তু মডুলাস আনলাম, আবার এই সাইডে 1/2 এটারও কিন্তু আমি মডুলাস করলাম। এই যে দেখো, উভয় পক্ষে কিন্তু আমি মডুলাস দিলাম, উভয় পক্ষে আমরা মডুলাস দিই। মডুলাস দিলেই কিন্তু ভেক্টরটা কিন্তু কাটাকাটি যাবে। তাহলে অতএব থাকবে ডিই ভেক্টর, সরি এখন তো আর ভেক্টর থাকতেছে না, এখন থাকবে ডিই ইকুয়াল হাফ অফ বিসি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। পানি পানি ভাইয়া তুমি বলো, বলছিল না যে এটার মধ্যবিন্দুটা, এটা কিন্তু তৃতীয় বাহুর অর্ধেক। এই যে দেখো কোশ্চেনটা দেখো, আমাদের কোশ্চেনে যেটা বলছিল যে তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, অর্ধেকটা আমরা প্রুভ করছি। এখন আমাদের বাকি আছে সমান্তরাল। সমান্তরালের জিনিসটা সিম্পল, এটা আমরা ধারক রেখা দিয়ে চিন্তা করব। তুমি চিন্তা করো ভাইয়া, ডিটাও যেদিকে বিসিটাও কিন্তু সেদিকে, তুমি যদি দুইজনকে একসাথে ফেলো তাহলে দেখবা এরা কিন্তু একটা ধারক রেখা, আর ধারক রেখা হইলে ওটা সমান্তরাল। ঠিক আছে, এটা জাস্ট এক লাইনে তুমি লিখে দিতে পারো, যে তুমি লিখবা যে যেহেতু তুমি এটা ধরতে পারছো যে ডিই আর বিসি, তুমি খেয়াল করো, তুমি এখন যেটা লিখবা 3 নাম্বার, এখন 3 নাম্বার ধাপ তোমার আনতে হবে, ধাপ 3, যে ধাপ 3। তাহলে ধাপ 3 তুমি কি লিখবা, তুমি লিখবা যেহেতু আর সেহেতুর খেলা, যেহেতু ডিই ভেক্টর এবং হচ্ছে কিন্তু তোমার ভিসি ভেক্টর, এই যে ডিই ভেক্টর এবং হচ্ছে কিন্তু তোমার ভিসি ভেক্টর, এই রেখা দেয় ধারক রেখা, তুমি ধরতে পারছো ধারক রেখা, ধারক রেখা, ধারক রেখা, ধারক রেখা, সেহেতু এরা পরস্পর সমান্তরাল, এরা পরস্পর ভাইয়া কি পরস্পর সমান্তরাল, এরা পরস্পরে কিন্তু ভাইয়া তোমার সমান্তরাল, বুঝছো? আর সমান্তরাল হলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এই যে দেখো ডিই, এই যে দেখো ডিইটা, ডিই ভেক্টর সমান্তরাল হয়েছে কিন্তু বিসি ভেক্টর, এটা কিন্তু আমরা লিখতে পারি ডিই ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর। ওকে, বা তুমি এখানে যেহেতু ভেক্টর যদি তুমি না টানো, মডুলাস করার কোনো দরকার নাই, বাদ দাও, তুমি ডাইরেক্ট লিখে দেবা যে এখানে ডিই সমান্তরাল হয়েছে কিন্তু বিসি, বাস, এটা দুইজনের সহজ কথা হচ্ছে কিন্তু সমান্তরাল। ক্লিয়ার ভাইয়া? কারণ ধারক রেখা যেহেতু ডিই ভেক্টর এবং বিসি ভেক্টরটা এই দুইটা রেখায় বা এই দুইটা ভেক্টরই কিন্তু তোমার হচ্ছে কিন্তু ধারক রেখা, সেহেতু এরা পরস্পর কিন্তু সমান্তরাল। সমান্তরাল ক্ষেত্রে আমরা এটা চিহ্ন দিলাম, এটাও আমরা প্রমাণ করলাম, হুইচ ইজ প্রমাণিত। ওকে ভাইয়া, বুঝছো? এই অঙ্কটা বা এই জ্যামিতিটা, আমি বলবো আসলে কিন্তু জ্যামিতি, এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে ভাইয়া বলো? যদি তোমার বিন্দু পরিমাণ অসুবিধা থাকে তুমি আমার ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। শোনো, আমি আবার একটু রিপিট করতেছি জিনিসটা, দেখো যে এই যে দেখো আমাদের টাইপ 1টা কি, তোমাকে একটা ফার্স্টে ত্রিভুজ আঁকতে হবে। হ্যাঁ, ত্রিভুজ আঁকার পর দেখো একটু ভালো করে তুমি কোশ্চেনের দিকে তাকাবা, মেইন হইছে কোশ্চেন। যদি কোনো শিক্ষার্থী ভালো করে কোশ্চেন বুঝতে পারে, ও নিম্নে হইলে তোমার বানিয়ে লিখতে পারবে। যদি তুমি অর্থাৎ সঠিকভাবে কোশ্চেনটা আইডেন্টিফাই করতে পারো ভাইয়া, তুমি বানিয়ে লিখতে পারবা। তুমি চিন্তা করো ভাইয়া, দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে একটা ত্রিভুজ, এটা দুইটা বাহু কি, আমরা যদি বলি যে দুই বাহু, যেমন এই এবি একটা বাহু, এসি একটা বাহু, এই দুইটা বাহুর মধ্যবিন্দু যেমন ডি আছে
এবং ই আছে, অর্থাৎ দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। এই যে তৃতীয় বাহু কোনটা, এই যে তোমার তৃতীয় বাহুর এগ্য কিন্তু সমান্তরাল, এই জিনিসটাই বলছে। সমান্তরাল মানে কি, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি এটা, আর তার অর্ধেক মানে কি, অর্থাৎ ডিইটা অর্ধেক হইছে কার, এই বিসির। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের ক্ষেত্রে ধাপ 1 আমরা কিন্তু চিন্তা করব। আমি বলছি যে ভাইয়া তুমি এই ত্রিভুজের ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে কাজ করবা। প্রথমে তুমি এ ডি ই এই ত্রিভুজটা নিয়ে কাজ করবা, পরে তুমি এ বি সি এই ত্রিভুজটা নিয়ে ভাইয়া তুমি কাজ করবা। তাহলে তোমার পুরো খেলাটা হয়ে যাবে। তবে মাথায় রাখবা, যখন তুমি এ ডি ই এই ত্রিভুজটা নিয়ে কাজ করবা না, তখন তোমার এখানে একটা ভেক্টরের যোগের সূত্র তুমি বসাইলে তুমি প্রথমে ডি এর মানটা পাবা। পরবর্তীতে তুমি যেটা করবা, সাথে সাথে এডি এবং এইটা বের করার চেষ্টা করবা। কারণ এডিটা কিভাবে বের করবা, এডি সমান আমি লিখতে পারি হাফ অফ এবি পুরোটার অর্ধেক, এই তো। আবার পরে যখন তুমি এবিসি নিয়ে কাজ করবা না, তখন তুমি ওই যে ভেক্টরের যোগের সূত্র তুমি অ্যাপ্লাই করে বিসিটা তুমি বের করবা, বাস শেষ। এই তো খেলা এই। তারপর তুমি মান বসাইলে পুরোটাই কিন্তু খেল খতম। ভাইয়া পানি পানি শোনো, তোমাদের যদি পানি না হয়, আমি জানি অনেকের হয়তো বা এখনো সমস্যা আছে, কারণ এই অংশটা একটু কঠিন। এটা আসলে সকল স্টুডেন্ট সহজে বুঝবে না। এটা বুঝবে কখন, যখন আমি 5টা টাইপ শেষ করব। এবার যখন তুমি একবার নিজে পড়বা, শোনো 5টা টাইপ যখন আমি তোমাদেরকে পুরোপুরি কমপ্লিট করে দিব, এরপর তুমি নিজে ভাইয়া পড়বা, নিজে ভাইয়া একবার পড়বা যে আসলে ভাইয়া কোন জায়গাতে কি বুঝাইছে। এই টাইপটা টাইপ 1 এর ম্যাথ করতে আমার কয়টা স্টেপ ফলো করা লাগবে, টাইপ 2 এর ম্যাথটা করতে কয়টা স্টেপ ফলো করা লাগবে, টাইপ 3 ম্যাথটা করতে কয়টা স্টেপ ফলো করা লাগবে। এটা যখন তোমার মাথার ভিতরে গাঁথবে, এটা যখন ডাইরেক্ট মুখস্থ হয়ে যাইবে যে না টাইপ 1 এর ম্যাথটা করতে আমার কয় স্টেপ, 2 স্টেপ শিখাইছে বা শেষ। টাইপ 2 এর ম্যাথটা করতে এইভাবে যখন তোমার মাথায় গেঁথে যাবে, তখন তোমার কাছে এগুলো ইজি লাগবে। নাইলে কিন্তু এত তাড়াতাড়ি ভাইয়া ইজি লাগবে না তোমার। ভাইয়া বুঝছো আমার কথা, বুঝছো? ওকে ফাইন। তাহলে যদি তুমি বুঝে থাকো, শোনো, যদি তুমি বুঝে থাকো, এখন আমরা কিন্তু দেখবো যে দাঁড়াও, এই টাইপ 2 করার আগে আমরা দেখবো যে টাইপ 1 এ আসলে সৃজনশীল আছে কিনা। আমি যতগুলো উঠেছি, তোমরা জানো এটা কিন্তু আমাদের বর্তমানে প্ল্যান এ চলতেছে। তো প্ল্যান এ মানে কি, প্ল্যান এ মানে আমাদের বেসিক, তারপর হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর টপ সৃজনশীল। দেখো তোমাদের জন্য আমি টপ সৃজনশীল কিন্তু রেখেছি। এখন আমি চাচ্ছি, এই যে দেখো, এই যে সৃজনশীল গুলো আমি কিন্তু তুলে দিয়েছি, এই যে তুলে রেখেছি। এখন আমাদের কিন্তু দেখতে হবে যে এই সৃজনশীলের ভিতরে ভাই কমন আসছে কিনা, বা এক্স্যাক্টলি আমরা যেটা করেছি সেটা এখান থেকে মানে কোন সৃজনশীলে আছে, এটা কিন্তু এখন আমরা সাথে সাথে কিন্তু করব। ঠিক আছে।